আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টার তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই একটা কথা বলে নেই, এই যে চ্যাপ্টারটাকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ তুমি দেখেই বুঝতে পারতেছো। তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব মানে ইলেকট্রোম্যাগনেটিজমের একটা পার্ট থাকবে আর ম্যাগনেটিজমের একটা পার্ট থাকবে। এই যে উপরের যে পার্টটা ছিল এই পার্টটাতে কি হবে যে তুমি যখন কোনো পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত করবা তখন তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এবং এই চৌম্বক ক্ষেত্রের দরুন বিভিন্ন প্রভাব আমরা দেখতে পাবো। এই প্রভাবের ধরুন আমরা বিভিন্ন আমাদের বৈদ্যুতিক জিনিস, যেমন এটার জন্য তুমি একটা ভালো উদাহরণ ধরতে পারো জেনারেটর তৈরি করা বা মোটর যে ঘুরে, এই টাইপের জিনিস যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা আসলে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়ার জন্য ঘটে। ঠিক আছে, তারপরে এখানে ইন্ডাকশন প্রভাব আরো অনেক কিছু থাকে যেটা আমরা পঞ্চম অধ্যায়ে গেলে একদম সম্পূর্ণ ক্লিয়ার হব। আর আরেকটা পার্ট যেটা 2 নাম্বার পার্ট যেটাকে বলি, এটা হচ্ছে চৌম্বকত্ব পার্টটা হচ্ছে এই পার্টে তুমি যে চৌম্বক নিয়ে আলোচনা করবা ওইটা হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত যে চৌম্বকটা, ওই চৌম্বকের ধরন কি হবে, তার ম্যাটেরিয়াল কি হইতে পারে, তার বৈশিষ্ট্য আচার আচরণ, তারপরে বিভিন্ন রাশি, এই সব নিয়ে আলোচনা করবো আমরা চৌম্বকত্ব এই পার্টটাতে। তো এই পুরা চ্যাপ্টারটা পড়ার জন্য চ্যাপ্টারটাকে আমরা অনেকগুলো টপিকসে বা কি কি টপিকস আসলে আসবে বা আমাদের পড়তে হবে বা আমরা পড়বো, এই জিনিসগুলো এখানে আমি লিখছি। তো মানে লিখে রাখছি এই জন্যই যাতে আমাদের খুব কম সময় আমরা দেখাই দিতে পারি। আর তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে একটু যেই কাজটা করতে পারো, তোমরা প্রতিটা টপিকস লিখে নিতে পারো। টপিকসগুলো বইয়ের ভিতরেও দেওয়া আছে, তবে এখানে খুব সুন্দরভাবে, কারণ বইয়ের সময় আমরা অনেকেই মানে বই থেকে টপিকটা ধরতে পারি না যে কোনটা ধরবো না, তো আমরা এই অনুসারে সামনের দিকে অগ্রসর হব। তো এখানে দেখো অনেকগুলো টপিকসই দেওয়া আছে। ওয়েস্টেডের পরীক্ষা, চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়। তো চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় এটা আসলে দুইটা ভাবে করা যায়, যেটা যখন পড়বো এটা আমরা দেখবো দুই ভাবে করা যায়। কি কি? একটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম আর আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু নিয়ম। ঠিক আছে, এর মানে এটা আমরা দুইটা ওয়েতে করতে পারবো। এইটা আমরা দুইটা ওয়েতে করতে পারবো। 1 নাম্বার হচ্ছে ফ্লেমিং আর 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে ম্যাক্সওয়েল। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়টা আসলে কার থেকে করব? এটার জন্য বায়ার্ট-সেভার্টের সূত্র আছে। বায়ার্ট-সেভার্টের সূত্র অ্যাপ্লাই করে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, দেখবো, শিখবো এবং বায়ার্ট-সেভার্টের সূত্রের বিভিন্ন প্রয়োগ আমরা দেখবো। ঠিক আছে, এরপরে আসি 5 নাম্বারটায় চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক আবেশ। এগুলা হচ্ছে কি? এগুলা বিভিন্ন রাশি এবং এখানে আমরা রাশিগুলা কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে এটা বুঝবো। এইটা বুঝার পরে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর চৌম্বক বল কিভাবে ক্রিয়া করে এটা দেখবো। অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ। ঠিক আছে, এই 8টা টপিকস গেল। আরো টপিকস আছে। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বলছিলাম। কেন বলছিলাম? যে একটা তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হয় ওইটা নির্ণয় করার জন্য আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম আমরা ব্যবহার করি। এছাড়াও ফ্লেমিং এর বাম হস্ত নীতি নামে আরেকটা নীতি আছে। তারপরে চৌম্বক ক্ষেত্রের তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। তখন আমরা কি দেখছিলাম? যেমন এই যে টাইপটা ছিল, এই টাইপটাতে আমরা কি দেখছিলাম? চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর চৌম্বক বল, মানে একটা আধান যাচ্ছে তার মধ্য দিয়ে, কার ভিতর দিয়ে যাচ্ছে? একটা চৌম্বক ক্ষেত্র ছিল। মনে করো, যদিও চৌম্বক ক্ষেত্রটা আমার এখানে আঁকাটা এখন ঠিক হবে না, ধরে নিলাম যে এখানে একটা চৌম্বক ক্ষেত্র ছিল, তার ভিতর দিয়ে একটা আধান যাচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা পজিটিভ আধান বা নেগেটিভ যেটাই হোক, একটা আধান যাচ্ছে। এই আধানের উপর চৌম্বক ক্ষেত্রটা কিরকম প্রভাব সৃষ্টি করবে এইটা আমরা দেখবো একটা টাইপে। আর এই যে টাইপটা ছিল কোথায়? চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার। এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্রে যদি তড়িৎবাহী তার রাখি আমরা, তখন ওই তারটা ওই চৌম্বক ক্ষেত্রের ধরুন কি রকম বল লাভ করবে ওইটা আমরা এখানে দেখবো। ঠিক আছে, এছাড়া লরেন্স বল নামে আরেকটা বল আমরা শিখবো, যেটা আমি এখানে লিখি নাই। তারপরে তড়িৎবাহী সমান্তরাল তার পরস্পর। আচ্ছা, যদি দুইটা তারকে সমান্তরালে রাখা হয় এবং উভয়ের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত করা হয়, তাহলে পরস্পরের উপর কিরকম বল ফেলবে এবং ওইটার ক্ষেত্রে চৌম্বক বলটা কিরকম হবে এটা আমরা এখানে শিখবো। কুণ্ডলী তারের উপর চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বল, বেসিক্যালি এটার উপরে ডিপেন্ড করে কিন্তু ডায়নামো বা জেনারেটর, মোটর এগুলো তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে হলো বিভব বা হলো প্রভাব ইফেক্ট। ঠিক আছে, এটা একটা দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আসলে ম্যাথ বলতে কিছুই পাবা না, এইখানে যেটা পাবা এটা হচ্ছে তোমাকে সম্পূর্ণ থিওরিটা বুঝতে হবে। তোমার এটা থিওরিটা অনেক সময় আমাদের সৃজনশীলের ঘ নাম্বারে আসে। ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দেখবো। আচ্ছা,
এই যে পার্টটা ছিল, এই যে 1 থেকে 8 তারপরে হচ্ছে কি টোটাল 14টা টপিকস, এই যে 14টা টপিকসের উপরে যে আলোচনাগুলো আমরা করব, ম্যাথগুলো করব, এটা ছিল আমাদের পার্ট এ, তড়িৎ প্রবাহের দরুন চৌম্বকত্ব, যেটা আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক প্রভাব যেটা দেখছি ওইটার। পার্ট বি শুধুমাত্র চৌম্বকত্ব, চৌম্বকত্বের জন্য হচ্ছে এগুলা চৌম্বক, ভূচৌম্বক ক্ষেত্র এবং এর উপাদান, তারপরে আছে কি ভূচৌম্বক সম্পর্কিত রাশি, চৌম্বক মাপক যন্ত্র বা কম্পন ম্যাগনেটোমিটার, তারপরে হচ্ছে চৌম্বক শক্তি বিশিষ্ট চৌম্বকের আকর্ষণ বল, চৌম্বক মেরু শক্তির আকর্ষণ বল নির্ণয়, তারপরে চৌম্বক ক্ষেত্র দণ্ড চৌম্বকের উপর টর্ক, হিস্টেরেসিস লুপ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের অনেক সময় গ অথবা ঘতে আসে। আর বিভিন্ন ধরনের চৌম্বক পদার্থ যেমন ফেরোচৌম্বক, ফেরোম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ, এই টাইপের যে টপিকসটা ছিল এটা হচ্ছে আমরা লাস্টের দিকে দেখব। এটাও থিওরি, এটাও থিওরি, এগুলো হচ্ছে লাস্টের, এগুলা থিওরিটিক্যাল কথাবার্তা এখানে আসবে। আচ্ছা, এখন আমরা তাহলে যেই কাজটা করব, প্রথমে আমরা হচ্ছে ওয়েরস্টেডের চৌম্বক ক্ষেত্রের ধারণা এইটা সম্পর্কে আমরা একটু পড়ি। প্রথম কথা হচ্ছে এই যে তুমি চ্যাপ্টারটা শুরু করতেছো, চ্যাপ্টারটা কি লিখছে? চ্যাপ্টারটা লিখছে তড়িৎ প্রবাহের চৌম্বক প্রভাব, ঠিক না? এটাই তো ছিল আমাদের চ্যাপ্টারের নাম, কি ছিল? তড়িৎ প্রবাহের চৌম্বক প্রভাব বা চৌম্বক ক্রিয়া। আচ্ছা, এর মানে যেটা বোঝা যাচ্ছে যে যখন কোনো তড়িৎ পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তখন একটা চৌম্বক প্রভাব ওই তারটা বিস্তার করবে বা সে দেখাবে আমাকে। তাহলে এটা আমি কিভাবে বুঝবো? বা এই যে ওয়েরস্টেড, এই পরীক্ষাটা প্রথম করে হচ্ছে ওয়েরস্টেড এই প্রথম পরীক্ষাটা করে এবং উনি প্রথম বলে যে হ্যাঁ, যখন একটা পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। উনি এটা কিভাবে বুঝতে পারছেন? উনি এটা আসলে মানে এমন না যে একদম উনি এটা কাজটা করতে গেছেন বা সামহা ওনার মাথায় ঢুকছে বা উনি এটা উদ্দেশ্যপ্রণীতভাবে করছিল, ঘটনাটা এমন ঘটে নাই। ঘটনাটা আসলে আকস্মিকভাবেই ঘটছে। উনি হয়তো ল্যাবরেটরিতে এমন কিছু করতে গেছে যে যায় দেখছে যে যখনই কোনো বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আশেপাশে যদি কোনো চৌম্বক পদার্থ থাকে বা আদার্স কোনো ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে, ওইটা কিছুটা বিক্ষেপ দিচ্ছে। সো এটার পরে উনি আসলে এক্সপেরিমেন্টটা চালায়। হ্যাঁ, তো এই এক্সপেরিমেন্টটা আমরা একটু সহজে বুঝি, ওনার ওয়েতে বোঝা দরকার না। উনি পরবর্তীতে আরো অনেক কিছু করার পর উনি ধারণায় আসছে। তো আমরা খুব সহজে একটু বোঝার ট্রাই করি যে ঘটনাটা কি ঘটতেছে। সো ঘটনাটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে এটা হচ্ছে একটা চুম্বক নিতে হবে, একটা চৌম্বক শলাকা নেই। ঠিক আছে, একটা চৌম্বক শলাকা নিলাম। আচ্ছা, চৌম্বক শলাকা কি আঁকা হয়েছে? এই হচ্ছে চৌম্বক শলাকা, যদিও চৌম্বক শলাকা দেখতে এরকম হয় না। আচ্ছা, একটু সুন্দর করে আঁকি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। এই হচ্ছে চৌম্বক শলাকা। ওকে, আচ্ছা, একটু আঁকা বাঁকা হয়েছে। আচ্ছা, এইটা মনে করো সামহাও এখানে পিন পয়েন্ট দ্বারা কোনোভাবে এটা এখানে আটকায় রাখছি, আমি কোনো না কোনোভাবে এটাকে আমি আটকায় রাখছি। এইটা হচ্ছে এই চৌম্বক শলাকার, এটা হচ্ছে আমার নর্থ পোল আর এটা হচ্ছে আমার সাউথ পোল। ধরলাম যে মনে করি এরকম একটা চৌম্বকের এটা হচ্ছে আমার নর্থ পোল, এটা হচ্ছে আমার সাউথ পোল। এখন যেই কাজটা করব, এখানে একটা তড়িৎ বর্তনী আঁকতে হবে আমাদেরকে এখানে একটা তড়িৎ বর্তনী আঁকতে হবে। কেন বর্তনী আঁকতে হবে? যে আমরা দেখব যে এই যে একটা চৌম্বক আছে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, বুঝার সুবিধার্থে কথাটা বলতেছি। একটা চৌম্বক ক্ষেত্র বা একটা চৌম্বক সে যখন বিক্ষেপ হবে বা সে যখন দূরে যাবে, অর্থাৎ তার উপর যখন বল প্রয়োগ করা হবে, তুমি যদি স্পর্শ বলের কথা না বলো, ধরো এই যে এটা একটা কলম আমার হাতে আছে, মনে করো এটা একটা চৌম্বক, এটাকে দুইভাবে আমি ডিসপ্লেসমেন্ট করতে পারি, সরাইতে পারি। এক হয় আমাকে স্পর্শ বল, যে কোনো প্রকার স্পর্শ বল প্রয়োগ করতে হইতে পারে, আমি এটাকে ধাক্কা দিব বা আদার্স কোনো ওয়েতে এটাকে স্পর্শ করবো এবং এটাকে ডিসপ্লেস করবো, মানে এটাকে তার স্থানচ্যুত করব। অথবা সে বিক্ষেপ দিবে অথবা তার জায়গা থেকে সরবে, কিন্তু আমি তাকে টাচ করতে পারবো না, কোনোভাবেই টাচ করতে পারবো না। কিভাবে সম্ভব? আমরা ছোটবেলায় অনেকে এই কাজটা করতাম। আমরা কি করতাম যে একটা চৌম্বক নিতাম, ঠিক আছে, মনে করো একটা ছোট আকারের একটা চৌম্বক নিতাম, এই মনে করো একটা চৌম্বক, আরো একটা চৌম্বক নিতাম, এটাও মনে করো একটা চৌম্বক, এটা হচ্ছে এটার নর্থ পোল, এটা হচ্ছে এটার সাউথ পোল। তো আমরা তখন দেখতাম কি যে দুইটা ঘটনা ঘটে। এরকম হইলে হয় এটার কাছে নিলে একটা পর্যায় আসার পর ঠাস করে দুইটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, অথবা আমরা অনেক সময় দেখতাম কি যে
ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটাও সাউথ পোল, এটা হচ্ছে আমাদের নর্থ পোল। এখানে দুইটা ঘটনা দেখো, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। যদি একটা নির্দিষ্ট বা একটা কি বলবো একটা নির্দিষ্ট সীমার মধ্যে আসে, ন্যূনতম দূরত্বের মধ্যে আসে, দুইটা কাছাকাছি আসার পর খুব প্রবল বেগে একটা একটাকে আকর্ষণ করবে এবং একসাথে হয়ে যাবে। অথবা এই দুটাকে তুমি যদি একটা নির্দিষ্ট জায়গায় আনো, এইটাকে ধরো তুমি ধরে রাখতেছো আর এটাকে ধাক্কা দিচ্ছ, কি হবে, ওইটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এটাকে কেউ টাচ করতেছে না, মানে কোনো স্পর্শ বলের প্রভাব নাই, তারপরেও সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিভাবে হচ্ছে? তার কারণ এই চুম্বকটা এটাকে ধাক্কা দিচ্ছে, মানে বল প্রয়োগ করতেছে। এর মানে কোনো একটা চুম্বককে তুমি কাছে আনো অথবা দূরে সরায় দাও, স্পর্শ বল ছাড়া। স্পর্শ বল ছাড়া তুমি যদি করতে চাও, তোমাকে কি করতে হবে? তার উপর চুম্বক বল তোমাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো তুমি যদি চুম্বক বল অ্যাপ্লাই না করো, কোনোভাবেই কাজ হবে না। চুম্বক বল অ্যাপ্লাই করলে কি হয়? যেটা হয়, অর চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। এর মানে আমি আরেকটা চুম্বককে যদি মনে করো এখান থেকে ধাক্কা দিতে যাই, সরাইতে যাই, কাছে আনতে যাই, যা ইচ্ছা করতে যাই, এটার চুম্বক ক্ষেত্রকে কোনো একটা প্রভাব ফেলতে হইলে আমাকে আরেকটা চুম্বক ক্ষেত্র এখানে ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক একই ঘটনা দেখা গেছে যে এইটা একটা চুম্বক এখানে এখন রাখা আছে, এদেরকে আমরা সরায় রাখি, এরা আমাদের আউট অফ টপিকস, আপাতত এর দিকে থাক। এখন দেখো এখানে একটা চুম্বক রাখা আছে, ঠিক আছে, এখানে একটা চুম্বক রাখা আছে, তার আশপাশে আমি আর কোনো চুম্বক রাখতেছি না। সো এইটাকে এখন হয় আমাকে আরেকটা চুম্বক আইনা তারপরে এটাকে বিক্ষেপ করাইতে হবে, অথবা যেই কাজটা করতে পারবো আমাকে হাতে ধরে ঘুরাইতে হবে। সো আমি হাতেও ধরবো না, আরেকটা চুম্বকও আনবো না। আমি কি করছি, মানে ওয়েরস্টের যে জিনিসটা আসলে দেখছিল ওইটাই আমি তোমাদেরকে বলতেছি। আমি কি করলাম, আমি মনে করো এই যে একটা বর্তনী আঁকি, ঠিক আছে, একটা বর্তনী আঁকি। ওকে, এখানে কি দেওয়া যায়, এখানে একটা কোষ দিলাম, আর এখানে একটা চাবি মন চাইলে দিলাম, না মন চাইলে দিলাম না, সমস্যা নেই, শেষ। তো এটা হচ্ছে আমার বর্তনীর পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এদিকে হচ্ছে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এই তড়িৎটা যখন প্রবাহিত হবে, যাওয়ার সময় সে এই দিক বরাবর যাবে, যাওয়ার সময় সে এদিকে যাবে, কে? তড়িৎ প্রবাহ আই। তো এদিকে যখন যাচ্ছে তখন সে যেই জিনিসটা দেখবে, এখন দেখো এইটাকে আমি হাত দিয়ে ধরবো না, এটার কাছে আমি এরকম চীনা পরিচিত কোনো, আমি জানি আগে থেকে এরকম কোনো চুম্বকও আমি আনতেছি না, আমি জাস্ট এরকম একটা বর্তনী রাখছি, ওই বর্তনীর ভিতরে তড়িৎ প্রবাহ প্রবাহিত করলাম, করার পর দেখলাম এটা বিচ্যুতি হচ্ছে, কিছু পরিমাণ এটার বিচ্যুতি ঘটতেছে। যেরকম বিচ্যুতি ঘটবে, কিরকম ঘটতে পারে, এই যে এরকম হইতে পারে। এটা তো আঁকাটার একটা ঝামেলা, আচ্ছা সমস্যা নাই, আঁকেই ফেলি। একটু সময় নিতেছি। এই যে মনে করো এই অবস্থায় গেল, এটা এই অবস্থায় গেল, মানে সে ছিল আগে এই পর্যায়ে, আগে সে ছিল এইখানে, এখন সে গেছে এইখানে। এটা তার নর্থ পোল, এটা তার সাউথ পোল, শেষ। মানে আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো কতটুকু পরিমাণ বিচ্যুতি হয়েছে, তুমি বিচ্যুতিটা আমি যখন যে বললাম আমরা শেষের দিকে যখন যাব, তখন আমরা এই জিনিসগুলোও কিন্তু দেখব কোথায় গেছে। এই যে এইখানে যে যখন যাব, বললাম না ভূচম্বক সম্পর্কিত বিভিন্ন রাশি বা চৌম্বক সম্পর্কিত রাশি তো আমরা দেখব, ওইখানে আমরা বিচ্যুতি সম্পর্কে শিখবো, বিচ্যুতি কোন কাকে বলে, কি বলে না বলে। তো তুমি এখন জাস্ট জানা রাখো যে বিচ্যুতি হয়েছে কতটুকু, এই যে এতটুকু, মনে করো সেন্টার আগের জায়গাতে আছে, বিচ্যুতি হয়েছে এতটুকু, চৌম্বকটা এইভাবে সোজা ছিল, বাঁকা হয়ে এখানে গেছে। এখন মনে করো আমি সামহাও এটার প্রবাহ আরো বাড়াই দিছি, এটার প্রবাহ যদি আরো বাড়াই দেই, আই আগে যা ছিল এখন থেকে যদি আই আরো বাড়াই দেই, এটার বিচ্যুতিটা, ঘূর্ণনটা আরো বেশি বাড়বে, এটার ঘূর্ণনটা আরো বেশি বাড়বে এবং এটার নর্থ পোল আরো উপর দিকে উঠতে থাকবে। ঠিক আছে, তো এবং ঘটনাটা ঘটতে থাকবে। আবার আমি যদি কি করি, এই তড়িৎ প্রবাহটা আই এর ভ্যালুটা কমায় ফেলি, তাহলে বিচ্যুতিটা আরো কম ঘটবে।
এরকম একটা ঘটনা ঘটে, উনি লক্ষ্য করলেন। আরেকটা জিনিস লক্ষ্য করলেন কি, যদি কোনোভাবে এই পোল দুইটাকে উল্টায় দেওয়া যায়, অর্থাৎ পজিটিভকে নেগেটিভ আর নেগেটিভকে যদি পজিটিভ বানায় ফেলা যায়, তখন কি হয়, তখন হচ্ছে বিচ্যুতিটা উল্টা হয়। হ্যাঁ, এটা কি দেখাইতে হবে? আই গেস দেখাইতে হবে না, তোমরা এমনিতেই বুঝবা। অর্থাৎ এখন সে বিচ্যুতি দিচ্ছিল কোন দিকে, এখন সে বিচ্যুতি দিচ্ছিল এই দিকে। বস্তুটা এইভাবে রাখা ছিল, নর্থ পোল উপরের দিকে উঠতেছে। আমি যখনই কারেন্টের এই দিকটা বা প্রবাহটা উল্টায় ফেলবো, অর্থাৎ এখন সোজা এক অক্ষ বরাবর ধনাত্মক দিকে যাচ্ছে, তখন যখনই এটা আমি দেখবো যে এক অক্ষ বরাবর, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এক অক্ষ ধরলাম, যে ঋণাত্মক দিকে যাচ্ছে, তখনই দেখবো বিচ্যুতিটা ওই দিকে না এই দিকে ঘটতেছে, অর্থাৎ নর্থ পোল এদিকে সরে আসতেছে। তো তাইলে এখান থেকে উনি কয়েকটা সিদ্ধান্ত উপনীত হয়, ওয়েস্টেডের এই পরীক্ষা থেকে উনি কয়েকটা সিদ্ধান্ত উপনীত হয়। সিদ্ধান্তগুলা কি কি? প্রশ্ন হচ্ছে সিদ্ধান্তগুলা কি কি? এই সিদ্ধান্তগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে, এক, তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কারণ চৌম্বক ক্ষেত্র যদি এখানে সৃষ্টি না হইতো, এই চৌম্বককে বিচ্যুতি করার ক্ষমতা কারোর এখানে নাই। তুমি যদি বলো আমি এখানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব, না, কোনো তড়িৎ ক্ষেত্র চৌম্বককে আসলে ওইভাবে ডিসপ্লেসমেন্ট করতে পারে না সরাসরি। আচ্ছা, তারপরে 2 নম্বরে আসি। এই বিচ্যুতির মানটা নির্ভর করে তড়িৎ প্রবাহের পরিমাণের উপর বা মানের উপর। চুম্বকের বিচ্যুতি নির্ভর করে তড়িৎ প্রবাহের মানের উপর। আচ্ছা, তাহলে আমি দেখলাম যে তড়িৎ প্রবাহ যদি আমি বৃদ্ধি করি তাহলে বিচ্যুতিটাও বেশি ঘটবে, তড়িৎ প্রবাহ যদি হ্রাস করি বিচ্যুতিটা কম ঘটবে। আরেকটা জিনিস কি দেখলাম, এই যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে বা বিচ্যুতির দিক, এই দিকটাও কিন্তু চেঞ্জ হয়, কখনো ওই দিকে যায় তো কখনো এই দিকে আসে। এটা ডিপেন্ড করে কার উপরে? তড়িৎ প্রবাহের দিকের উপরে। তাহলে বিচ্যুতির দিক মানে কি? বিচ্যুতির দিক মানে হচ্ছে বিচ্যুতি তো তখনই উল্টা দিকে হবে যখন তড়িৎ যে ক্ষেত্রটা আছে, তড়িৎ ক্ষেত্রের দিকটা যখন উল্টায় যাবে, এদিক দিয়ে যখন কারেন্ট যায় তখন তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রটা যেই দিকে থাকে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের দিকটা যেই দিকে থাকে, তুমি যখন তড়িৎ প্রবাহের দিকটা পরিবর্তন করো তখন চৌম্বক ক্ষেত্রের যে দিকটা ছিল দিকটা পরিবর্তন হয়। সো ওই কথাটা বিচ্যুতি না লেখা আমি জাস্ট ওই কথাটা ডিরেক্ট লিখে ফেলি, ঠিক আছে, তোমাদেরকে জন্য বলে রাখলাম। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভরশীল। আচ্ছা, এখন ঘটনা হয়েছে, যদি আমি এই যে আমাদেরকে মানে একটা কি রাখলাম, চাবি রাখলাম, চাবি দ্বারা যদি সার্কিটটা বন্ধ করে ফেলি তখন কি হবে? চাবি দ্বারা যদি সার্কিটটা বন্ধ করি, বন্ধ করার সাথে সাথে এই যে চৌম্বকটা আগে যেই জায়গায় ছিল সে আবার ওই জায়গাতে আসবে। এর মানে এই বিচ্যুতিটা বা চৌম্বক ক্ষেত্রটা, বিচ্যুতি হওয়ার অর্থই হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্র এক্সিস্ট করতেছে। তাইলে বিচ্যুতিটা ততক্ষণই থাকবে বা চৌম্বক ক্ষেত্রটা ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ থাকবে। তড়িৎ প্রবাহ বন্ধ করা মাত্রই চৌম্বক ক্ষেত্রটা গায়েব হয়ে যাবে, দ্যাটস মিন বিচ্যুতি নাই, মানে চৌম্বক আবার আগের জায়গায় এসে পড়বে। তাহলে আমরা নিচে লিখতে পারি তাহলে আমরা এখানে লিখি যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ বিদ্যমান থাকে
ততক্ষণ পর্যন্ত চৌম্বক ক্ষেত্র, বা চাইলে বিচ্যুতিও লিখতে পারো, মানে চৌম্বকের বিচ্যুতি বিদ্যমান থাকে। সো এই কথাগুলোই বইয়ের মধ্যে দেখবা খুব সুন্দরভাবে লেখা থাকবে। ভালো হয় তোমরা বই থেকে দেখা না একদম বইয়ের ভাষায় যেটা হয় ওইটা, কিন্তু ঘটনা হচ্ছে এই চারটায়। প্রথম কথা হচ্ছে তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটা আমরা বুঝছি। কিভাবে বুঝছি? যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলে সে বিচ্যুতি হয়েছে কিভাবে। আচ্ছা, বিচ্যুতি হইলে এখন এটা কতটুকু কম হচ্ছে বা বেশি হচ্ছে ডিপেন্ড করতেছে কার উপরে? তড়িৎ প্রবাহের উপরে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ বাড়লে বিচ্যুতি বাড়ে, তড়িৎ প্রবাহ কমাইলে বিচ্যুতি কমে। তারপরে এই যে বিচ্যুতি, মানে এটা কি নর্থ পোলটা উপরে উঠবে না নিচের দিকে নামবে, এটা কার উপরে ডিপেন্ড করতেছে? তড়িৎ প্রবাহের দিকের উপরে। এবং এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহটা থাকবে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ওয়েস্টেডের চৌম্বক ক্ষেত্র থেকে আমরা এই সিদ্ধান্তগুলো পাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আসলে এই ওয়েরস্টেড এইটা বলতে সক্ষম হয় না যে যখন তড়িৎ প্রবাহ চলে, মনে করো এদিকে চলতেছে, তো চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে, এইটার ধারণা ওয়েরস্টেডের এই পরীক্ষা থেকে আসলে জানা যায় না। সো ওইটার জন্য আমাদের যেটা করতে হয়, ওইটার জন্য আমাদেরকে করতে হয়েছে কি, আমাদেরকে ফ্লেমিং এর বাম হস্ত নীতি বা বাম হস্তক্রিয়া, ডান হস্তক্রিয়া, আর আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ট-স্ক্রু নিয়ম অ্যাপ্লাই করতে হবে। সো দুইটা ওয়ে অনেক, বা দুইটা নীতি অনেক ইজি, এক একজনের কাছে এক একটা সহজ মনে হয়। আমরা উভয়টাই শিখবো। হ্যাঁ, আমরা উভয়টাই শিখবো এবং উভয়টাই অনেক সহজ, চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়। আচ্ছা, সো কয়টা ওয়ে বলছি? দুইটা ওয়ে। প্রথমে কোনটা বলা যায়? প্রথমে আসো আমরা ফ্লেমিং এর ডান হস্ত নীতিটাই শিখি। ফ্লেমিং এর ডান হস্ত নীতি। আচ্ছা, ফ্লেমিং এর ডান হস্ত নীতিটা কেমন? মনে করো যে কোনো একটা তড়িৎবাহী তার ছিল। ঠিক আছে, একটা তড়িৎবাহী তার নেই, এটা হচ্ছে প্রথম টাইপ, এটা 1 নাম্বার ধরে রাখি, এটা হচ্ছে 1 নাম্বার। আমরা 2 নাম্বারটাও দেখব। এইটা এই পাশে করি, ওইটা ওই পাশে করি। ঠিক আছে, তাহলে ডান হস্ত নীতিতে কি হয়েছে? প্রথমে একটা হাত আঁকি। আচ্ছা, এইটা আমার ডান হাত না, এটার কথা একটু মনে রাখবা। দেখো, এইটা যদি এইভাবে ধরি, দেখতে কেমন দেখাচ্ছে? যদি এটা এই যদি ঠিক এইভাবে যদি ধরি, সো এইভাবে যদি ধরি অনেকটা এমন দেখাবে। ঠিক আছে, এমন না, অনেকটা এমনই তো হয়, মানে আঁকা হয়েছে কিনা আমি ঠিক জানি না। এমন কারো নখ হয়? আচ্ছা, ধরে নিলাম হয়। হ্যাঁ, ধরে নিলাম এরকম হয়। এখন মনে করো এটার ভিতর দিয়ে একটা তার ধরছে, এই হচ্ছে একটা তার। কি তার? তড়িৎবাহী একটা তার। মনে করো এইটা হচ্ছে একটা তড়িৎবাহী তার, আমি এটাকে এইভাবে ধরছি। তাহলে এইভাবে ধরলে কি এরকম হইতো না? দেখো, যদি বাম হাতে ধরতাম তাহলে ঘটনা একরকম হয়, যদি ডান হাতে ধরি তাহলে ঘটনা আরেক রকম হয়। তাহলে কিরকম হয় ঘটনাটা? মানে এটা হচ্ছে বাম হাতে যখন ধরতেছি এইটা সোজা উপরে যাচ্ছে, ডান হাতেও যখন ধরতেছি বৃদ্ধাঙ্গুলিটা সোজা উপরের দিকে যাচ্ছে। কিন্তু এই যে হাতের মুষ্টিটা আছে, মুষ্টিটা কিন্তু একবার এক এক দিকে। দেখো, যখন ডান হাতে ধরলাম তখন মুষ্টিটা কিন্তু ভিতরের দিকে। হ্যাঁ, এদিক থেকে আমি যে দেখাচ্ছি এটা হচ্ছে আমার এই পৃষ্ঠ, মানে ভিতরের দিকে, এজন্য ওই আঙ্গুলের নখগুলো দেখা যাচ্ছে না, নখ শুধু একটারই দেখা যাচ্ছে, মানে এটা বোঝানোর সুবিধার্থে এমনটা লিখলাম। আচ্ছা, তাহলে এখন ধরি আমার এই তারের মধ্য দিয়ে তড়িৎটা এই দিকে প্রবাহিত হচ্ছে, তড়িৎটা এই দিকে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। আর চৌম্বক ক্ষেত্রটা কিরকম হয়? চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে এরকম রাউন্ড রাউন্ড হয়, এরকম রাউন্ড রাউন্ড হয়। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র যেরকম রাউন্ড রাউন্ড হয়, এইটা আবার বুঝবো কিভাবে? এইটা আবার বোঝা গেছে কিভাবে? এইটা গেছে চৌম্বক ক্ষেত্র বোঝা গেছে। এটা বোঝা যাওয়ার একটা ওয়ে হচ্ছে, তুমি কতগুলা লোহার কি নিবা? ক্ষুদ্র কণা নিতে পারো।
লোহার পাউডার বলা যাইতে পারে, এই টাইপের কিছু নিতে পারো। বা মনে করো যে মরিচা যখন পড়ে লোহায়, ঠিক আছে, মরিচা পড়লে কিন্তু ওইটাতেও কিন্তু কিছুটা ম্যাগনেটিক কি বলে ধর্ম বা প্রপার্টি তখনও থাকে। সো ওইটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র না, ওইটাকে আমরা চাইলে ইজিলি মানে এজ এ পাউডার হিসাবে ইউজ করতে পারি। তো ম্যাগনেটিক মানে লোহার যে পাউডার বলতে পারো তুমি নিতে পারো। নেওয়ার পরে তুমি কি করবা, একটা কাগজ নিবা, একটা কাগজ নিবা, কাগজের উপরে পাউডারগুলা কিভাবে রাখবা, মনে করো এখানে স্তূপ আকারে পাউডারগুলাকে তুমি রাখছো, এখানে স্তূপ আকারে পাউডারগুলাকে রাখছো, খুব সামান্য নিবা, বেশি না, জাস্ট কাগজের উপরে কোনোভাবে নিতে পারলেই হয়েছে। কাগজের নিচে একটা ম্যাগনেট ধরবা। কিরকম টাইপের ম্যাগনেট, এই যেই টাইপের ম্যাগনেট, এরকম টাইপের ম্যাগনেট পাওয়া যায় না বাজারে, ওই যে আগে আমরা খেলতাম, ঠিক আছে, এরকম টাইপের একটা ম্যাগনেট নিচের দিকে ধরবা। বা অনেক সময় চাকতির মতো গোলাকার ম্যাগনেটও কিন্তু পাওয়া যায়, যেরকমই হোক তুমি যখন নিচে ধরবা, ধরার পর দেখবে এটা অবশ্যই আকর্ষণ করবে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় কি, সবচেয়ে ভালো হয় এইটার মধ্য দিয়ে, এটার মধ্য দিয়ে একটা তার পাস করতে পারলে, তুমি যদি একটা তড়িৎবাহী তার এটার ভিতর দিয়ে ভাবে প্রবেশ করাইতে পারো, যদি এভাবে প্রবেশ করাইতে পারো, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। প্রবেশ করানোর পর এই তারটাকে বা তড়িৎ পরিবাহী তারটাকে যে কোনো একটা সোর্সের সাথে, সোর্স বলতে আমি এখানে তড়িৎ কোষ বা ব্যাটারি যে কোনো কিছুই বলো না কেন, এটার সাথে তুমি ধরে এভাবে অ্যাড করলা। অ্যাড করলে এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল। এর মানে তড়িৎ প্রবাহের দিকটা হবে এই দিকে, এর মানে তারের ভিতর দিয়ে এইভাবে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। আর তারটা কি হয়েছে, তারটা হচ্ছে কাগজের মধ্য দিয়ে গেছে। কাগজ, কাগজ মনে করো একটা কাগজ নিবা, কাগজটাকে ফুটা করে তারটা ঢুকাবা, তার তো সরু, ইজিলি ফুটা হয়ে ঢুকবে, এটা তো ঢুকতেছে না, এই যে ঢুকছে, এই যে এভাবে ঢুকাবা। সো এটা তো এখন থাকতেছে না, মানে এই পার্টটুকু যদি রাখতাম আর একটু শক্ত করে যদি ধরতাম, ধরার পর কাগজটা লাগবে শুধু কেন, কাগজটা লাগবে ওই যে লোহার যে গুঁড়াগুলা ছিল, পাউডারগুলা ছিল, ওগুলা শুধু রাখার জন্য। রাখার পরে এই দেখো তারের চারপাশেই কিন্তু লোহার পাউডার ছিল, তুমি এত গোল করে রাখবা না, তুমি একদম ছড়ায় ছিটায় রাখবা, তুমি ছড়ায় ছিটায় রাখবা। রাখার পরে এটার ভিতর দিয়ে তুমি যখন তড়িৎ প্রবাহ প্রবাহিত করবা, হ্যাঁ, ইলেকট্রিসিটি তুমি যখন সঞ্চালন করবা, তখন এটাকে যদি আস্তে আস্তে দেখবা সবগুলা গুঁড়া চারিদিকে রাউন্ড রাউন্ড আকার ধারণ করছে, এই যে এরকম আকার ধারণ করবে, ঠিক আছে। যদি না করে কি করবা, কাগজের নিচে একটু একটু ধাক্কা দিবা, এই যে মনে করো কাগজটা রাখলাম, কাগজের ভিতর দিয়ে পাস করলাম, করলে একটু একটু ধাক্কা দিবা, দিলে দেখবা যে এইভাবে রাউন্ড রাউন্ড শেপ আকার ধারণ করছে। কেন করছে, তার কারণটা হচ্ছে এই যে এটার ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন এইটার চারপাশে এরকম, এটার চারপাশে এইভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এইভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সো এইখানেও তো গোল করে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আমি তো শুধু একটা রেডিয়াসে দেখা বা একটা ব্যাসার্ধে দেখাইছি, এটা তো এইখান থেকে এখানে একদম পর্যায়ক্রমে হবে। সো এই রাউন্ড রাউন্ড শেপগুলো এখানে পর্যায়ক্রমে হইতে থাকবে, বুঝা গেছে, মানে একটার পর একটা খুব সুন্দরভাবে হবে, দেখা যাবে। আচ্ছা, তো এইটা একটা এক্সপেরিমেন্ট, এটা আলাদা হিসাবে, এটার সাথে এটার কোনো মিল নেই। এইখানে যেটা আমি ডিফাইন করব যে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে, এই যে রাউন্ড রাউন্ড নামতে নামতে এইভাবে আসছি, দেখি নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে, এইটা বোঝার জন্য আমাদের ফ্লেমিং এর ডান হস্ত নীতি লাগবে। ডান হস্ত নীতিতে মনে করি যে এদিক থেকে কারেন্ট উপরের দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ যদি উপরের দিকে যায়, এই হচ্ছে আমার ডান হাত, ডান হাতটাকে এইভাবে ধরবো, এই যে ধরলাম, ধরলে দেখো তো কলমটা কোন দিকে ধরতেছি, এইভাবে এদিকে ধরতেছি, দ্যাটস মিন এই যে এইটাই হচ্ছে তড়িৎ আমার, সরি তড়িৎ বলতেছি চৌম্বক ক্ষেত্রের দিক। সো চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে, এই যে এইভাবে এইবার আমি ধরছি না, এর মানে এদিক থেকে এদিকে হবে, ঠিক আছে, এদিক থেকে এইদিকে হবে, এদিক থেকে এদিকে হবে, এইভাবে করে এদিকে যাবে। এখন এইভাবে করে যদি এদিকে যায় বলি, অনেকে এটা আবার বুঝবে না যে এটা আবার ভাই কেমন জিনিস দিলেন, যেটা তো বুঝতেছি না, এদিক থেকে এদিকে যায় মানে কি, এদিক থেকে এদিকে যায় মানে এখানে মনে করো একটা ঘড়ি ধরো, এখানে এদিক থেকে একটা ঘড়ি ধরবা, ঘড়িটা তুমি উপর থেকে দেখতে পারতেছো, সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। যদি এইটা দ্বারাও বুঝতে না পারো, বুঝার সব থেকে ভালো ওয়ে কি, বুঝার সব থেকে ভালো ওয়েটা হচ্ছে, বুঝার সব থেকে ভালো ওয়ে হচ্ছে, মনে করো একটা তীর যদি এদিকে যাইতো, একটা তীর যদি এদিকে যাইতো তখন কি হইতো বলো তো, তুমি এই যে দেখো একটা তীর যখন বানাই বা একটা পিন যখন হয়, এই কলমটা দেখো, কলমের এই জায়গাটা শার্প না এটার তুলনায়, সো পিছন থেকে যখন এদিক থেকে তুমি যদি এদিক থেকে যদি দেখো, এটাকে একটু কি দেখবা, শার্প বা মোটা দেখবা, তাই তো। সো এটাকে আমরা ক্রস হিসাবে দিই, বা তীরের ব্যাপারটা যেটা হয়, তীরের এই জায়গাটা এমনভাবে কাজ করা থাকে, অনেকটা ক্রস আকৃতির থাকে, যাতে এটা মনে করো ধনুকের ভিতরে আটকানো যায়। সো যখন ভিতরের দিকে ঢুকবে তখন আমরা এটার ব্যাক পোর্শনটুকু দেখবো। সো ব্যাক পোর্শনটুকু দেখলে তুমি ক্রস সাইন দিবা,
ক্রস সাইন দেখলেই বোঝা যায় কি যে কোনো একটা কিছু ভিতরের দিকে ঢুকতেছে। 2 ডাইমেনশনে খাতার উপরে ক্রস সাইন দেওয়ার, এরকম ক্রস দিয়ে গোল চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে যে কোনো একটা কিছুর দিক খাতার ভিতরের দিকে ঢুকতেছে। কারণ খাতার পাশে, দুই পাশে আমি চাইলেই ডিরেকশন দিতে পারি, উপরে নিচে চাইলেই আমি ডিরেকশন দিতে পারি। সমস্যা হয় খাতার ভিতরের দিকে কোনো কিছু ঢুকলে আর খাতার থেকে কোনো কিছু বের হয়ে আসলে। 3D তে তো আমাদের এই সমস্যাটা হয়। সো এই সমস্যাটা ওভারকাম করার জন্য যখন কোনো কিছু ভিতরের দিকে ঢুকে তখন আমরা ক্রস সাইন দিই, আর যখন দেখো কোনো কিছু বের হয়ে আসতেছে তখন আমরা তার শার্প যে পোর্শনটুকু ছিল এটা দেখি। সো এইটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা একটা ডট সাইন দিব। তো এখন এইখানের ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে দেখো আমি যখন ধরতেছি তখন আমার আঙ্গুলগুলা কি এইটার দিকে ভিতরের দিকে যাচ্ছে, সো এটা ক্রস। আর আঙ্গুলটা যদি ভিতরে যে এদিক থেকে আসে তাহলে কি এদিক দিয়ে আবার ব্যাক করবে, সো এদিকে হচ্ছে ডট, মানে এদিকে হচ্ছে ক্রস আর এদিকে হচ্ছে ডট। তো যখন তড়িৎবাহী তারের ভিতর দিয়ে প্রবাহ যখন উপরের দিকে যাচ্ছে তখন এই দিক অনুসারে কি হবে, ডট হবে আমার এদিকে, ক্রস হবে এদিকে, মানে এদিক দিয়ে ঢুকতেছে আর দিক দিয়ে বের হয়ে আসতেছে। তোমার চুম্বক ক্ষেত্রটা এইভাবে ঘুরতেছে। আর যখন তার উল্টা ঘটনাটা ঘটবে, ঠিক আছে, যখন তার উল্টা ঘটনাটা ঘটবে, মনে করো তড়িৎবাহী তার বা পরিবাহী, যেটা পরিবাহী এইদিকে ছিল, আমার প্রবাহ এই দিকে চলতেছে, আমার প্রবাহ এইদিকে চলতেছে। তো প্রবাহ যখন এইদিকে চলবে তখন সে আবার ডান হাত নাও, ডান হাত নিয়ে কি করবে, এখন ডান হাতটাকে উল্টাই দিই। তো ডান হাত যখন উল্টাবো আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে, বৃদ্ধাঙ্গুলিকে সবসময় তড়িৎ প্রবাহের দিকে রাখতে হবে। এই যে নিচের দিকে রাখলাম, তাহলে নিচের দিকে রাখলে কি হয় দেখো তো, নিচের দিকে রাখলে যেটা হয় এই পাশ থেকে ঢুকতেছে, দ্যাটস মিন এদিকে আমি দিব ক্রস সাইন, আর এদিক দিয়ে বের হয়ে আসতেছে এর মানে এদিকে দিব আমি ডট সাইন, ঠিক আছে। তো যখন নিচের দিকে যাচ্ছে এদিকে ক্রস এদিকে ডট। সো এটা দ্বারা আমরা বুঝাই যে তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে, ভিতর থেকে বাহিরের দিকে যে এটা কোন দিকে। সো তড়িৎ ক্ষেত্রে এটার ক্ষেত্রে দিকটা কেমন হবে, এটার ক্ষেত্রে দিকটা হবে হচ্ছে এরকম, মানে বুঝাচ্ছি এইভাবে যাচ্ছে। সো এদিকে হচ্ছে ক্রস যেহেতু যাচ্ছে আর এদিকে হচ্ছে ডট, শেষ। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম গেল। এখন আমাদের আরেকটা নীতি থাকে, তাহলে ঠিক আছে, এখন আমাদের আরেকটা নীতি থাকে, ফ্লেমিং এর সূত্র তো শেষ, তাহলে কি থাকে, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। এটা আমরা ভেক্টরের চ্যাপ্টারেও পড়ি, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম বা নীতি, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, এইখানে কি ঘটনা ঘটে, এটা আরো ইজি। এটা হচ্ছে মনে করো একটা স্ক্রু ড্রাইভার, ধরো আমরা স্ক্রু ড্রাইভার আছি না, আমরা যে স্ক্রু ড্রাইভার নিয়ে কাজ করি, বা মনে করো তুমি এটার ক্ষেত্রে বোতলের ছিপি ধরতে পারো, পানির ট্যাপ ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো। এটার ক্ষেত্রে কি হয়, মনে করো আমি একটা স্ক্রু নিলাম, স্ক্রু হচ্ছে এই, ঠিক আছে, এই হচ্ছে আমার স্ক্রু। হ্যাঁ, অনেকটা এমনই তো হয় নাকি। এই যে, ঠিক আছে। তো এই স্ক্রুটা ঘটনাটা কি ঘটবে দেখো তো, তুমি যদি এটাকে যদি এভাবে যদি ধরো, ধরার পর তুমি যদি এই দিকে ঘোরাও, এই দিকে মানে কি, এদিক থেকে এইদিকে আসতেছি, এদিক থেকে এদিকে আসতেছি, এটা যদি করো, করার সময় ভালো হয় তোমার কাছে যদি স্ক্রু থাকে, একটা স্ক্রু নিবা, নেওয়ার পরে মনে করো কি থাকতে পারে, তোমার হাতে ঘড়ি বা অন্য কিছু থাকতে পারে, তুমি যদি এটাকে যদি এইভাবে ঘুরাইতে থাকো যে এদিক থেকে যাবে এই দিক দিয়ে আবার আসবে, ঠিক আছে, সামনের দিক দিয়ে আসবে ওই দিক দিয়ে যাবে। বা তুমি যদি মনে করো ঠিক এই বরাবর এখন একটা ঘড়ি চিন্তা করো, যে আমি একটা ঘড়ি ধরলাম, এটা হচ্ছে ঘড়ির কাঁটার এখানে 12 লেখা, এখানে 6 লেখা, এখানে হচ্ছে 9 লেখা, এখানে মনে করো 3 লেখা, ঠিক আছে। সো এদিকে কি থাকবে, এটা লাগবে 4, এটা থাকবে 5, তারপর এটা থাকবে 7, এটা থাকবে 8, এদিকে থাকবে 10, এদিকে থাকবে 11, এদিকে থাকবে 1, এদিকে থাকবে 2,
ঠিক আছে, আমি তোমাদের জন্য আসলে এইভাবে লিখছি, যদিও ঘড়িতে তখন ঘড়িটা এইভাবে রাখলে আসলে 1 2 3 তুমি এভাবে দেখবা না। এখন চিন্তা করো ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটা কিন্তু এই যে 8 9 10 11 12 13 হয়ে এইভাবে ঘুরতেছে। সো উপর থেকে যখন চিন্তা করবা, হ্যাঁ উপর থেকে যখন চিন্তা করবা, একটা স্ক্রু ড্রাইভার দ্বারা যখন স্ক্রুকে যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরাও তখন কি হয়, যারা করো নাই তারা এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো, তখন স্ক্রুটা নিচের দিকে নামে, তখন এই স্ক্রুটা নিচের দিকে নামবে, এটা ডেফিনেটলি নিচের দিকে নামবে। আর তুমি যখন সেম কাজটাই করবা কিন্তু উল্টাটা করবা, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘোরাবা, মনে করো আমি সেম কাজটাই করতেছি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখন আমি এইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। সো এটা নিয়ে যদি কাজ করি, এখন মনে করো আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার বিপরীত মানে কোন দিকে, এই দিকে ঘোরাবো, ঠিক আছে। এই যে দেখো ঘড়ির কাঁটা কি 3 2 12 1 12 10 এদিকে, এদিকে হচ্ছে না, এই দেখো এটাও কিন্তু সেম কাজটাই করছে, এদিক থেকে এদিকে দিছি, এটাও এদিক থেকে এদিকে দিছি, দ্যাটস মিন ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে যখন ঘোরাবা তখন কি হবে, তখন এটা উপরের দিকে উঠবে, তখন স্ক্রুটা উপরের দিকে উঠবে। আচ্ছা, যদি কারো স্ক্রু ড্রাইভারের স্ক্রু দ্বারা করতে প্রবলেম হয়, সে কি কাজ করতে পারো, সে মনে করো একটা বোতল নিবা, বোতলটা নিয়ে এবার বোতলটারে ঘড়ির কাঁটার এভাবে উপর থেকে দেখবা, দেখে উপর দিয়ে এভাবে ঘোরাবা, ঘোরালে কি হবে জানো, ঘোরালে দেখবে বোতলের ছিপিটা খুলতেছে। আর পানির ট্যাপ, মনে করো পানির ট্যাপে আজকের পর থেকে এটা আরো প্রবলেম হবে না, মনে করো তোমাদের পানির যে ট্যাঙ্কি ছিল এটাতে মনে করো যে কোনো কারণে পানির ট্যাঙ্কে পানি নাই, ট্যাপ খোলা না বন্ধ তুমি বুঝতে পারতেছো না। সো তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাও তাহলে কি হবে, উপরের দিকে উঠবে, এর মানে ট্যাপ তখন ওপেন হবে বা খুলবে। আর তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাও তাহলে এটা ক্লোজ হবে। সো আজকের পর থেকে যদি পানি নাও আসে তারপরেও তুমি বলতে পারবে কখন একটা ট্যাপ খোলা থাকবে কখন বন্ধ থাকবে। এটা তুমি পানির ট্যাপ দ্বারা করতে পারো, এটা তুমি বোতলের ছিপি হচ্ছে সব থেকে ভালো উপায়, এটা হচ্ছে তোমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকবে। সো এখন দেখো এটা করলে ঘটনাটা কি ঘটে, এই যে যখন তড়িৎ প্রবাহের দিক যখন এই দিকে, এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক, এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক। সো তড়িৎ প্রবাহের দিক যখন উপরের দিকে তখন চৌম্বক ক্ষেত্রটা হয় এইভাবে ঘুরে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রটা এই দিকে ঘুরে। আর যখন তড়িৎ প্রবাহ নিচের দিকে হয় তখন চৌম্বক ক্ষেত্রটা এই দিক বরাবর হয়, বা চৌম্বক ক্ষেত্র যখন এই দিক বরাবর হবে তখন প্রবাহ নিচে হবে। যদি চৌম্বক ক্ষেত্র এই বরাবর হয় অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তখন আমার প্রবাহ উপর দিকে যাচ্ছে। বুঝা গেছে? এখন সেম জিনিসটা তুমি ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে করো, নিচের দিকে যাচ্ছে তো এই যে আমি এইভাবে ধরি, এভাবে হয়েছে না, এই যে দিকে এসে দিকে আসছে না, আর এটা যখন উপর দিকে গেছে, ঠিক আছে, আমার বৃদ্ধাঙ্গুলি প্রবাহের দিকে ধরলাম, ধরলে কি হয়, এই যে দিক দিয়ে যায় এদিকে আসছে না, মিলতেছে। এর মানে তুমি ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নীতি অ্যাপ্লাই করো অথবা ফ্লেমিং এর ডান হস্ত নীতি অ্যাপ্লাই করো, উভয় ক্ষেত্রেই সেম আসবে। এটার দ্বারা চৌম্বক ক্ষেত্রের দিক আমরা নির্ণয় করতে পারি। শেষ, আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় শেষ। এখন আসি আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। সো এই চৌম্বক ক্ষেত্রের মানটাও আসলে ওয়েরস্টিড দিতে পারে না। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য আমাদের বায়ার্ড-সেভার্টের সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। সেটা নিয়ে অনেক ঘটনা পড়বা, বইয়ের মধ্যে দেখবা খুব সুন্দর স্টোরি লাইন দেওয়া আছে, আমরা ওইগুলোর দিকে যাচ্ছি না, আমরা সরাসরি বায়ার্ড-সেভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্রটা দেখব। তো সূত্রে বলতেছে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার কোনো বিন্দুতে চৌম্বকীয় আবেশের মান বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর সংযোজক রেখা এবং পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, অনেক কথাবার্তা বলছে, বুঝা গেছে। আমরা এখন একটু নিজেরা ট্রাই করি। মনে করো যে এইটা একটা পরিবাহী তার, ঠিক আছে, পরিবাহী তার তো সবসময় সমান হয় না, এটা একটা পরিবাহী তার। দেখো তো কি বলছে, প্রথম কথাটা একটু খেয়াল করো, ক্ষুদ্র দৈর্ঘ্যের, প্রথমে বলছে ক্ষুদ্র দৈর্ঘ্যের, আমি কি ক্ষুদ্র দৈর্ঘ্যের নিছি? নেই। এর মানে আমাকে খুব একটা সামান্য একটা দৈর্ঘ্য নিতে হবে। এই মনে করো ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিব, কোথায় নিব, একটু সমান একটা জায়গাতে নিই, এই জায়গা থেকে নিই, এইখান থেকে এই এতটুকু পর্যন্ত নিব, খুব ক্ষুদ্র দৈর্ঘ্য। মনে করো সম্পূর্ণ যে পরিবাহী ছিল, সম্পূর্ণ পরিবাহীর যে দৈর্ঘ্য, সম্পূর্ণ পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে L,
সম্পূর্ণ পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে এই পোর্শনটুকু যদি ক্ষুদ্র হয়, আমাদের বোঝার সুবিধাটা আমি একটু বড় নিছি, একদম বেশি ক্ষুদ্র নিলে তো আবার কিছুই আমরা কাজ করতে পারবো না, এজন্য একটা মোটামুটি টাইপের বড় নিই। বাট এতটুকুও না, এটা আরও ক্ষুদ্র হয়, তো তাইলে এটা সম্পূর্ণটা হচ্ছে DL। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 কি বলছে, মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার কোনো বিন্দুতে। আচ্ছা, কয়েকটা জিনিস আমি এখানে একটু লিখে দিই। আমরা DL পাইছি, তো এখন মনে করো তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ মনে করো এই দিকে হচ্ছে, ঠিক আছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে। সো তড়িৎ প্রবাহ কত হবে, তড়িৎ প্রবাহ হচ্ছে মনে করো I, তড়িৎ প্রবাহ হচ্ছে I। আচ্ছা, তারপরে আমরা এটার জন্য, সো এটার ভিতর দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মানে এটার চারপাশে এদিকে এদিকে এই পাশে এটার ভিতরে সব দিকেই তো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে নিই, ঠিক আছে, আমরা যে কোনো একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, কোথায় নিব, যে এইখানে নিই, এইখানে একটা বিন্দু নিই, এবং এইখান থেকে এই যে ক্ষুদ্র যে দৈর্ঘ্যটা ছিল, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের একদম মধ্যবিন্দু থেকে নিতে হবে, এইটার মধ্যবিন্দু থেকে এখান পর্যন্ত একটা ডিস্টেন্স নিলাম, এবং এই ডিস্টেন্সটাকে কি দ্বারা প্রকাশ করলাম, এই ডিস্টেন্সটাকে প্রকাশ করলাম হচ্ছে R দ্বারা। ঠিক আছে, ডিস্টেন্সটাকে প্রকাশ করলাম R দ্বারা। এইবার আসো ইম্পর্টেন্ট টপিকসটা আসবে, এইবার আসো ইম্পর্টেন্ট টপিকসটা আসবে। কি আসবে, এই পরিবাহী তারের সাথে এই যে আমার যে বিন্দুটা ছিল সংযোজক রেখা, মানে বিন্দুর সাথে পরিবাহী তারের সংযোজক সরল রেখা, এই পরিবাহী তারের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইবার আসো সব থেকে ক্রিটিক্যাল জিনিসটা আসছে সামনে। এই দেখো, যে ক্ষুদ্র অংশটুকু নিবা, এই ক্ষুদ্র অংশটুকুর উপর একটা সরল রেখা আঁকবা, কারণ যেহেতু এটা খুব ক্ষুদ্র একটা অংশ, অতএব এটার উপরে ইজিলি সরল রেখা আঁকা যাবে, ইজিলি সরল রেখা আঁকা যাবে। এই যে সরল রেখা আঁকলা, দেখা যায় এই যে একটা হলুদ ডটেড লাইনটা, এটা হচ্ছে আমার সরল রেখা, আর এইটা হচ্ছে কি, বিন্দুর সাথে পরিবাহীর সংযোজক রেখা। তাহলে এই সরল রেখার সাথে সংযোজক রেখার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণটা কিভাবে এখন ডিফাইন করব, মধ্যবর্তী কোণ হচ্ছে এইভাবে ডিফাইন করব। কিভাবে, যে যেদিকে প্রবাহ যাচ্ছে এদিকে ধরবো রেখার দিক, এই রেখার দিক এদিকে, এদিকে কেন, কারণ প্রবাহটাও উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এটার সাথে এইটার দিক কিভাবে ধরবো, পরিবাহী থেকে যেই বিন্দুতে আমি চৌম্বক বল নির্ণয় করব ওই বিন্দুর ডিরেকশন, পরিবাহী থেকে যেই বিন্দুতে নির্ণয় করব ওই বিন্দুর ডিরেকশন, ডিরেকশন কোন দিকে, এই দিকে, তাহলে একটা এদিকে একটা এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, বা এটা আরেকটু সুন্দর করে যদি আঁকি, ঠিক আছে, আরেকটু সুন্দর করে যদি আঁকি, এভাবে আঁকা যায়। আচ্ছা, আমরা এইখানে বিন্দু না নিয়ে আর একটা জায়গায় বিন্দু নিই, আমরা মনে করো বিন্দুটা এইখানে নিই, বুঝার সুবিধার্থে নিছি, ঠিক আছে। কি আবার মনে করো না যে ওইখানে নিলে হবে না, ওইখানে নিলেও হবে, কিন্তু ওইখানে নিলে একটা কনফিউশন তোমাদের দূর হবে না। এটার মধ্যবিন্দু থেকে এই যে এটা ডিরেকশন এদিকে, আর বিন্দুটা হচ্ছে এইখানে, ঠিক আছে। তাহলে আর এই ডটেড লাইনটা কোন দিকে গেছে, সোজা উপরের দিকে গেছে, এটার উপরে স্পর্শক রেখা সোজা আঁকতে হবে, তখন প্রশ্ন আসবে, মানে ওই জায়গাতে তুমি ঘোলাবা না, তার কারণ ওইটা আসলে দেখতে এরকম দেখা যাইতেছিল, দেখতে এরকম, এই কোণ নিলেও যা হইতেছিল, এই কোণ নিলেও দুইটা 90 ডিগ্রি দেখাইতেছিলাম। তো 90 ডিগ্রি দেখালে তো অনেকের আবার কনফিউশন দূর হবে না, এই জন্য একটাতেই কনফিউশন দূর করি। যখন এরকম হবে তখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখন আমি কোনটা ধরবো, আমি কি এইটা ধরবো, এটারে দিলাম θ1, নাকি আমি এইটা ধরবো, এটারে দিলাম θ2, কোনটা ধরা যায়, θ1 না θ2। সো এইটার আনসারটা হবে কোণ নির্ণয়টা এখানে অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো তোমাকে কোণ নির্ণয় করতে হবে কিভাবে, প্রথমে এদিক থেকে একটা তার টানবা, সোজা দাগ টানবা, এবং ডিরেকশনটা হবে যেদিকে প্রবাহ যাচ্ছে ওইদিকে, আর আরেকটা ডিরেকশন টানবা পরিবাহী থেকে বিন্দুর দিকে, টানলে এই দুইটার অন্তর্ভুক্ত যে কোণ হবে এটাই হচ্ছে আমার থিটা। আর এটার থেকে এটার ডিস্টেন্স তো আর আগেই বলছিলাম, ক্ষুদ্র দৈর্ঘ্য L, আর পরিবাহীর ভিতর দিয়ে I প্রবাহ প্রবাহিত হচ্ছে। এখন আমার বায়ার্ড সেভার যে কথাটা বলছে, সে প্রথম কথায় বলছে যে এই যে চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ এই পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটার জন্য এই বিন্দুতে, এখানে একটা নাম দিই, বিন্দুর কি নাম দেওয়া আছে, বিন্দুর নাম দিই হচ্ছে পি বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র পাইছি। মনে করো চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে, যেহেতু খুব ক্ষুদ্র, মানে সম্পূর্ণ পরিবাহীর জন্য এই বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র পাবা হচ্ছে B for L,
এল কেন দিছি, যে তুমি চৌম্বক ক্ষেত্র বি পাবা, সম্পূর্ণ তারের দৈর্ঘ্য কত ছিল এল, এই সম্পূর্ণ তারের জন্য এই বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র তুমি বি পাবা। কিন্তু আমি ওইটার জন্য করব না, বায়ট-স্যাভার্টের সূত্রটা অ্যাপ্লাই হবে কখন, সে সম্পূর্ণ তারের জন্য করে নাই, সে জাস্ট একটা ক্ষুদ্র অংশ ধরে করছে। সো ক্ষুদ্র অংশের জন্য তাইলে এই বিন্দুতে আমার চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, তাহলে ডিএল দৈর্ঘ্যের জন্য আমার হবে ডিবি। ঠিক আছে, এই পরিমাণ সে চৌম্বক বল লাভ করবে, এই পরিমাণ চৌম্বক ক্ষেত্র সে লাভ করবে, মানে চৌম্বক ক্ষেত্র লাভ করবে কোথায় করবে, পি বিন্দুতে। ঠিক আছে, চৌম্বকীয় আবেশ, আচ্ছা ঠিক আছে, বা চৌম্বক ক্ষেত্র বি লাভ করতেছে কোথায়, সরি বল বলছি একটা জায়গায়, বল হবে না, ক্ষেত্র হবে বা আবেশ হবে। সো এইখানে তাহলে এতটুকু ক্ষুদ্র অংশের জন্য এই বিন্দুতে সে ডিবি পরিমাণ চৌম্বক ক্ষেত্র লাভ করবে। আচ্ছা, এই ডিবির মানটা কিসের উপরে নির্ভর করে, বায়ট-স্যাভার্টের যে সূত্রটা আছে, সূত্র পড়লেই দেখবা, এই সূত্রে বলতেছে এই ডিবিটা বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, বিদ্যুৎ প্রবাহ আই এর সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে ডিবি প্রপোর্শনাল টু, পরিবাহীর দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে বলতো, ডিএল কেই শুধুমাত্র এই ক্ষেত্রে বোঝাচ্ছে, কারণ এখন আর পরিবাহী সবটা না, এখন শুধু এটা নিয়ে কাজ করতেছি। সো পরিবাহী বলতে এখন এতটুকুই মিন করব। আচ্ছা, পরিবাহীর মধ্যবিন্দু হতে, পরিবাহী কে বলছি, এই যে এতটুকু, এটার মধ্যবিন্দু কোথায়, এই যে এটা মধ্যবিন্দু হতে ওই বিন্দুর সংযোজক, ওই বিন্দু বলতে কি বুঝাচ্ছি, ওই বিন্দু বলতে যেখানে পি বিন্দু লিখছিলাম এই পি বিন্দু বুঝাচ্ছি, পি বিন্দুর সংযোজক রেখা। তাইলে পরিবাহীর মধ্যবিন্দু হতে পি বিন্দুর সংযোজক রেখা কোনটা, এই যে এটা, এই হলুদ কালার মার্ক করা, এটা হচ্ছে সংযোজক সরল রেখা, পাইলাম। এবং পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের, পরিবাহী, তাহলে পরিবাহী কোনটা ছিল, পরিবাহী ছিল আমার এই যে এইটা। সো এটার জন্য রেখা টানছি এটা, মানে এটা শুধু হিসাবের সুবিধার জন্য। অন্তর্ভুক্ত কোণ তাহলে কোনটা হবে, অন্তর্ভুক্ত কোণ হবে এটা, অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা, থিটা আমরা চিনছি। পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর দূরত্বের, ওই বিন্দুর দূরত্ব কার দ্বারা প্রকাশ করছিলাম, ওই বিন্দুর দূরত্ব আর দ্বারা প্রকাশ করছিলাম, আর এর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ডিবি প্রপোর্শনাল টু আর এর বর্গের ব্যস্তানুপাতিক। শেষ। তাহলে এগুলো সবগুলাকে এখন যদি কম্বাইন করি, এই সবগুলাকে যদি কম্বাইন করি এখন কি পাবো বলতো, সবগুলাকে কম্বাইন করে ফেলি এখন। হ্যাঁ, এই সবগুলাকে কম্বাইন করলে পাওয়া যায় ডিবি প্রপোর্শনাল টু, উপরে থাকবে আই ডিএল আর, সরি আর আসলো কই থেকে, কি ছিল আমার, আই ছিল, ডিএল ছিল, সাইন থিটা ছিল। ঠিক আছে, সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে প্রপোর্শনাল সাইনকে যদি উঠাইতে যাই তাহলে ডিবি ইকুয়ালস টু কে, একটা যে কোনো একটা ধ্রুবক আনলাম, কে ইন্টু আই ডিএল সাইন থিটা আর স্কয়ার। শেষ। এখন এই সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকের মান কত, এই সমানুপাতিক ধ্রুবকের মান হচ্ছে মিউ নট, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমের জন্য মিউ নট, আর যে কোনো মাধ্যমে শুধুমাত্র মিউ 4 পাই। ঠিক আছে, আচ্ছা আবার প্রশ্ন আসে যে মিউ নটের মান কত, শুধুমাত্র মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। সুতরাং এইটার মান কি দাঁড়াচ্ছে, 10 টু দি পাওয়ার -7 দাঁড়াচ্ছে। মিউ নট ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 যদি হয় তাহলে 10 টু দি পাওয়ার 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 উপরে থাকবে, নিচে থাকবে 4 পাই, তাহলে 4 পাই ডিভাইডেড বাই 4 পাই মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা জাস্ট হয়ে থাকা যাবে। তো ঠিক আছে, তোমাদের ওইটা আর লাগতেছে না, তোমরা জাস্ট এইটা হুবহু লেখা দিবা। তাহলে ডিবি উপরে থাকতেছে 4 পাই, সরি মিউ নট 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা কতটুকু অংশের জন্য করলাম, এটা জাস্ট এই ছোট্ট অংশটুকুর জন্য করলাম, সম্পূর্ণ তারের এই ছোট অংশটুকুর জন্য পি বিন্দুতে
চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করছি। এখন যদি বলি সম্পূর্ণ তারের জন্য কত, তাহলে সম্পূর্ণ তারের একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটারও এই পাশে ইন্টিগ্রেশন করে দিবা, এটারও এই পাশে ইন্টিগ্রেশন করে দিবা, শেষ। তাহলে কাহিনী খতম। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে না হবে এটা আমরা এর পরের টপিক্সে শিখবো বা এখনই শিখবো, সমস্যা নেই। সূত্রের প্রয়োগ, আচ্ছা সূত্রটাইতে লাগে শেষ করি। হ্যাঁ, সূত্রের প্রয়োগে আসতেছি পরে। তাহলে এটা এখন দেখি, এটাকে যদি ইন্টিগ্রেটেড করা হয় তাহলে কি পাওয়া যাবে। এটা থাক, এদেরকে ভ্যানিশ করে দিই। আচ্ছা, তার আগে এখানে আরেকটা প্রশ্ন আসে, বায়ার-সেভার্টের যে সূত্রটা ছিল এই সূত্রের ভেক্টর রূপটা কেমন হবে। ঠিক আছে, বায়ার-সেভার্টের সূত্রের ভেক্টর রূপটা আমরা একটু দেখি। ভেক্টর রূপটা কেমন হবে? আচ্ছা, ভেক্টর দিতে হলে আমার কি করতে হবে, ডিবি ভেক্টর সাইন দিলাম সমান সমান সামেশন। তো আমরা আসলে ইন্টিগ্রেশন করব, দ্যাটস ওয়াই সামেশন সাইন দিছি, না হলে তো লাগতেছে না। আচ্ছা, মিউ নটটা কি? মিউ নট হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এটার উপরে তো ভেক্টর সাইন হওয়ার প্রশ্নই আসে না। ডট এই পাশে আই যেমন ছিল এমন থাক, ডিএল ডিএল এর মতন থাক, সাইন থিটার মতো থাক, আর আর স্কোয়ারের মতো থাক। এখানে যেটা করব, একটা একক ভেক্টর ইটা ইন্ট্রোডিউস করলাম। ঠিক আছে, একটা একক ভেক্টর ইটা ইন্ট্রোডিউস করলাম। কেন? তার কারণ সম্পূর্ণ রাশিটাকে ভেক্টরে প্রকাশ করতে হলে আমার এই কাজটা করতে হবে। এখন একটা জিনিস দেখো, আমরা ভেক্টর চ্যাপ্টার পড়ছিলাম না, ভেক্টর চ্যাপ্টারে কিন্তু আমি একটা জিনিস বলতাম যে একক ভেক্টর মানে একক ভেক্টরের কাজটাই হচ্ছে আসলে দিক নির্দেশ করা। যখন একটা রাশি, প্রথমে বলি ভেক্টর রাশির ভিতরে কি কি থাকে। একটা ভেক্টর রাশির ভিতরে দুইটা জিনিস থাকে, একটা থাকে রাশিটার মান বা কি বলে এটা ম্যাগনিটিউড থাকে, প্লাস এটা ডিরেকশন থাকে। ঠিক আছে, ম্যাগনিটিউড বা ভ্যালু থাকে, আর একটা হচ্ছে ডিরেকশন থাকে, এবং তারা কি হিসাবে থাকে, তারা দুইটা গুণ আকারে থাকে। যেমন তুমি যে কোনো ভেক্টর রাশি আঁকলেই দেখবা, মনে করো তুমি লেখলা যে 3i প্লাস 2j, এই যে তুমি 3i কথাটা লিখছো, এখানে তুমি কি বুঝাইছো 3i দ্বারা? তুমি বুঝাচ্ছ যে x অক্ষ বরাবর 3 একক। এর মানে 3 কিভাবে বুঝলাম আমি? 3 বুঝলাম হচ্ছে এই যে তার ম্যাগনিটিউডটা দেখছি। আর x অক্ষ বরাবর কিভাবে বুঝলাম? তার কারণ পাশে আমি x অক্ষ বরাবর একক ভেক্টরটা দেখছি। সো এই একক ভেক্টরটা আসলে শুধুমাত্র ডিরেকশন নির্দেশ করতেছে। এখন মনে করো x অক্ষ না, y অক্ষ না, এই দিক বরাবর একটা ডিরেকশন নিয়েছি, তাহলে এই দিক বরাবর একটা ডিরেকশন নিয়ে আমি বললাম এই দিক বরাবর এই ডিরেকশনের একক ভেক্টর হচ্ছে a। তখন আমার কি করতে হবে, এটার মনে করো দৈর্ঘ্য যদি হয় 5 একক আর ডিরেকশন যদি হয় এদিকে, আমার তখন লিখতে হবে 5a ক্যাপ। তাহলে কি বুঝাচ্ছি, যে এই দিক বরাবর একক ভেক্টর হচ্ছে a বুঝাচ্ছে এটার ডিরেকশন, 5 বুঝাচ্ছে এটার মান, এবং তারা কি আকারে আছে, তারা গুণ আকারে আছে। সো এজন্যই এটারে ভেক্টর আকারে যখন প্রকাশ করতে গেছি, সম্পূর্ণটার মান তো এটা ছিলই, আমরা তো মান নির্ণয় করছি, তার সাথে জাস্ট একটা একক ভেক্টর গুণ করে দিচ্ছি। আচ্ছা, একক ভেক্টর যেহেতু আমাদের গুণ করা শেষ, ঠিক আছে, একক ভেক্টর যেহেতু আমাদের গুণ করা শেষ, এখন আমরা একটা কাজ করি, আমরা db ইজ ইকুয়াল টু মিউ নটের মতোই থাক, 4 এর মতোই থাক। হ্যাঁ, আমরা নিচে একটা আর কিউব ইন্ট্রোডিউস করি, মানে অতিরিক্ত একটা আর দ্বারা ভাগ করলাম, আর এদিকে আই ছিল, এদিকে ডিএল ছিল, তাহলে উপরে একটা আর দ্বারা গুণ করি, সেম হয়ে গেল। নিচে একটা আর দ্বারা গুণ করলাম, উপরে একটা আর দ্বারা গুণ করলাম, সাইন থিটার মতো দিলাম, ইটা ক্যাপ বোধরা বসাই দিলাম। তাহলে কি কোনো মানের কোনো পরিবর্তন হয়েছে? আগে ছিল উপরে কিছু ছিল না, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এখন আইডিয়াল আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব। তুমি আবার একটা আর এইখানে একটা কাটাকাটি করলে আবার আগের মতোই হবে, তাহলে কারো কোনো সন্দেহ নাই। এখন একটু চিন্তা করো, আমরা যখন ক্রস গুণন পড়ছিলাম, আমরা এরকম দেখতাম না, a ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, এরকমই তো দেখতাম, এ বি সাইন থিটা। ঠিক আছে,
আচ্ছা, আর এখানে একটা একক ভেক্টর ধরাই দিলাম, ইটা ক্যাপ, শেষ। তাহলে এইখানেও সেম কাজটাই এখন করবো। এই যে দেখো এখানে ডিএল রাখা আছে, এখানে আর রাখা আছে, এখানে সাইন থিটা আছে, এখানে ইটা আছে। এই যে এইটার মতো, অর্থাৎ এইটার জন্য ধরে নিচ্ছি ডিএল, বি এর জন্য ধরে নিচ্ছি আর, সাইন থিটার মতোই থাক, ইটার মতোই থাক। তাহলে এইটার থেকে যদি এইটা লেখা যায়, তাহলে এইটার থেকে তাহলে সমান সমান উল্টাভাবে কি লেখা যাবে, ডিএল ক্রস আর। সো এটারে আমরা এখন লিখে দিতে পারি, উপরে হচ্ছে মিউ নট আই, এদিকে নিয়ে আসি 4 পাই, আর এদিকে থাকতেছে ডিএল ক্রস আর, নিচে থাকতেছে আর কিউব, শেষ। আচ্ছা, তড়িৎ প্রবাহ যেটা ছিল, তড়িৎ প্রবাহটা আমার স্কেলার রাশি ছিল, ওরে নিয়ে আমি কিছুই করতে পারবো না, এই জন্য ওরে ধরি না। এখন তুমি বলতে পারো যে আমি ডিএল রে আর আর রে ধরেই কেন আমি ভেক্টর করলাম, আগে তো আমার এখানে আই আর ডিএল ছিল, এই দুটারে ধরে একসাথে করলেই হইতো। এরকম আই লিখতাম, ক্রস লিখতাম, ডিএল লিখতাম, তারপরে কি করতাম, এর উপর একটা ভেক্টর সাইন, এর উপর একটা ভেক্টর সাইন, শেষ। এটা দিলে কি হইতো, ডেফিনেটলি এটা দিলে হইতো না। কেন এটা দিলে হইতো না, তার কারণ এখানে একজন তো স্কেলার, আমার তো জানা আছে, ওরা তো কিছু করতে পারবো না। তাহলে এদেরকে কিভাবে বুঝলাম এরা ভেক্টর, তার কারণ দেখো ডিএল বুঝাচ্ছে ওই যে জায়গাটার বা পরিবাহীটার দৈর্ঘ্য। সো দৈর্ঘ্য যেটা ছিল এটা ভেক্টর হইতে পারে, আমরা জানি। এরপরে আর কি বুঝাচ্ছে, আর বুঝাচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব। সো সামহাউ দূরত্বকে আমরা ভেক্টরে রূপান্তর করতে পারি না? ঠিক আছে, অবশ্যই পারি। আমি তো বলতে পারি যে সে এত মিটার দূরে এইদিকে গেছে, তাহলে এই যে তার দূরত্বটা আমি বুঝাচ্ছি, যে তার সরণটা, মানে এটা হচ্ছে বেসিক্যালি সরণের মধ্যে আমি রূপান্তর, মানে দূরত্বটাকে সরণে রূপান্তর করে ভেক্টর বানায় ফেলছি। চাইলেই পারতেছি। কিন্তু তুমি মনে করো তোমার কাছে দ্রুতি দেওয়া আছে, তুমি দ্রুতি তো শুধু মান বোঝায় ব্যাগের, ব্যাগ হচ্ছে মান প্লাস দিক, তাহলে আমি কিন্তু চাইলে দ্রুতিকে ব্যাগে রূপান্তর করতে পারি। হ্যাঁ, সো এরকম এইটাকেও, যেটা আসলে দেওয়া ছিল এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত, সো এটাকে আমি সরণে রূপান্তর করছি, সরণ একটা ভেক্টর রাশি। ডিএল এর বেলাতেও সেম। সো ওদেরকে করা যায়, কিন্তু আইকে তুমি চাইলেই করতে পারবা না, আইকে চাইলেই করতে পারবা না। আচ্ছা, এইটা একটা প্রশ্ন গেল যে কেন আইকে মানে না নিয়া আমি এখানে শুধু আর একটা এক্সট্রা অ্যাড করে তারপরে এরকম এত কঠিন করে ভেক্টর করছি। আর আরেকটা কোশ্চেন আসে, আমি কি চাইলে এরকম দিতে পারি যে আর ক্রস ডিএল, আমি কি চাইলে এটা দিতে পারি? প্রথম কথা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। ঠিক আছে, বিনিময় সূত্র মানে না মানে কি, এইটার জায়গায় ওইটা, ওইটার জায়গায় এটা হইলে হবে না। কেন হবে না? মনে করো একজনের ডিরেকশন এদিকে, আরেকজনের ডিরেকশন এদিকে। তুমি যখন এটা মনে করো ডিএল আর এটা মনে করো আর, তুমি যদি এদিক থেকে এদিকে যাও, তাদের ভেক্টর গুণফল যেদিকে হবে, তুমি যদি এদিক থেকে এদিকে আসো, তার ভেক্টর গুণফল কিন্তু ঠিক তার উল্টাটা হবে। দ্যাটস মিন বিনিময় সূত্র কিন্তু মানতেছে না। সো তুমি চাইলেও এটা দিতে পারবে না। এখন কিভাবে বুঝলাম এইটা না এটা হবে? একটার জায়গায় আরেকটা দেওয়া যায় না, এটা তো আমি আমার কি বলে বিনিময় সূত্র থেকে জানতে পারছি। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে ডিএল আগে হবে না আর আগে হবে, এইটা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য তোমাকে এইখানে তাকাইতে হবে, এইটা বোঝার জন্য তোমার এইখানে তাকাইতে হবে। ডিএল এর ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। আর এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। আমাকে এখন ডিএল আর আর কে এমন ভাবে সেট করতে হবে, দেখো ডিএল এর ডিরেকশন আসলে কার ডিরেকশন ছিল? পরিবাহীর ডিরেকশন আর ডিএল এর ডিরেকশন সেম না। এখন কোথায় গেল? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে ছিলাম, রাইট? সো আমাকে এখন এই যে আমার পরিবাহীর দিকটা হচ্ছে এদিকে, বা ডিএল এর দিকটা দিকে, আমার তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিকে। তড়িৎ প্রবাহ যদি এদিকে যায়, ফ্লেমিং এর ডান হস্ত নীতি বলো আর ম্যাক্সওয়েলের কর্কস্ট্র নীতি বলো, এইভাবে যদি ধরো, তাহলে ডিরেকশনটা কোন দিকে হইতে হয়? এইভাবে করে হইতে হয় না? এইভাবে এরকম হইতে হয় তো, নাকি? মানে এদিক দা হচ্ছে যাবে আর এদিক দা হচ্ছে আসবে, বা যদি আরো ভালোভাবে যদি দেখাই, তাহলে হচ্ছে আমার এই দিক বরাবর হচ্ছে যাবে আর এই দিক দা হচ্ছে আসবে, এরকম হইতে হয়। সো এখন দেখো, তুমি যদি ডিএল কে আগে না রাখা, তুমি যদি আর কে আগে রাখতা, আর এর থেকে যখন ডিএল এর দিকে যখন যাবে, আর এর থেকে ডিএল এর দিকে যাওয়ার অর্থ কি? আমার আর এর ডিরেকশন এদিকে, ডিএল এর ডিরেকশন এদিকে।
আর থেকে যখন কার দিকে যাচ্ছে, ডিএল এর দিকে যখন যাচ্ছে, এবার তুমি একটা কল্পনা করো, এই মনে করো এখানে একটা ঘড়ি রাখা আছে। এখন তো বোর্ডেই তোমাদের দেখাইতে পারবো, এখন আর এইভাবে ঘড়ি কাট করতে হবে না, এখন তোমাকে আমি বোর্ডেই দেখাইতে পারতেছি। তুমি এই জায়গাটাতে একটু লক্ষ্য করো, এইখানে মনে করো এখন একটা ঘড়ি রাখা আছে। হ্যাঁ, এই এখন ঘড়ি রাখা আছে। আর এর ডিরেকশন কোন দিকে? এদিকে, রাইট? আর এর ডিরেকশন হচ্ছে এই দিকে। ডিএল এর ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। আমি বলতেছি কি আর থেকে ডিএল এর দিকে যাব। সো আর থেকে ডিএল এর দিকে যাব। ঘড়ির কাঁটার বিপরীতে যখন যাই তখন কি আমার দিকে ভেক্টরটা আসবে না ভিতরের দিকে ভেক্টরটা ঢুকবে? একটু চিন্তা করো তো। ঘড়ির কাঁটার বিপরীত কোনটা ছিল? এইটা ছিল। ঘড়ির কাঁটার বিপরীত এইটা ছিল। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরতেছিল তখন স্ক্রুটা উপরে উঠতেছিল। এর মানে ঘড়িটাকে যদি আমার দিকে সামহাও ফেস করে ফেলতে পারি, তো ঘড়ির থেকে উপরে উঠতেছে, ঘড়িকে যদি আমার দিকে ফেস করি তাহলে কি ভেক্টরটা আমার দিকে আসবে না? আচ্ছা, ভেক্টরটা আমার দিকে আসবে। এইবার আসো, তাহলে আর থেকে যদি ডিএল এর দিকে যাই, আর থেকে যদি ডিএল এর দিকে যাই তাহলে এই পাশে ঘটনা যা ঘটবে তোমার এই পাশে চিন্তা করতে হবে, ওই পাশ বাদ দাও। কারণ আসবে তো এদিক দিয়ে আসতে পারে, এদিক দিয়ে আসতে পারে। কোন দিক দিয়ে আসবে? এদিক থেকে চিন্তা করতে হবে। সো এদিক থেকে যখন এদিকে যাবে, সো আমার দিকে আসবে। সো আমার দিকে আসলে আমি কি দ্বারা ডিনোট করব? ডট দ্বারা। আর যদি ভিতরে যেত তাহলে ক্রস দ্বারা। এখন একটু দেখো তো, এইখানে ফ্লেমিং এর ডান হস্ত বলো বা কর্ক-স্ক্রু নীতিতে বলতেছে যে এইটা হবে ক্রস, এইটা হবে ডট। আর ঘড়ির কাঁটার দিকে যদি আমি ঘুরায় যদি আনতাম, ঠিক আছে, এই ডিএল ফিএল বাদ দাও, প্রথমে হচ্ছে ডান হস্ত নীতি দেখো, দেখে আমি একটা ডিনোট করলাম। আর হচ্ছে আট থেকে ডিএল এ গেলাম, আট থেকে ডিএল এ গেলে আমার দিকে আসতেছে কোন দিকে? এদিকে। তাহলে এদিকে তাহলে অবশ্যই ক্রস হবে। তাহলে কি মিলতেছে? মিলতেছে না। কিন্তু আমি যদি ডিএল থেকে আর এর দিকে আসতাম, আমি যদি ডিএল থেকে আর এর দিকে আসতাম, কোন দিকে? এই যেদিকে ডিএল ছিল, ডিএল থেকে যদি আর এর দিকে আসতাম, এর মানে কি ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে তুমি যখন একটা স্ক্রু ঘোরাবা, স্বাভাবিকভাবে স্ক্রুটা ভিতরের দিকে ঢুকবে এবং তোমাকে সাইনটা এদিকে দিতে হবে। সো ভিতরের দিকে যদি ঢুকে তখন এদিকে হয় ক্রস, আর ভিতরে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে আসবে, এদিকে হয় ডট। এখন দেখো তো এটার সাথে এটা ম্যাচ হচ্ছে না। এর মানে ফ্লেমিং এর ডান হস্ত নীতি বলো আর যাই বলো, এটা এমনভাবে ডিসাইড করতে হবে, আর আগে হবে না ডিএল আগে হবে, এটা ডিসাইড করতে হবে এমনভাবে যাতে ফ্লেমিং এর ডান হস্ত নীতি অথবা ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু নিয়ম কোনোটাই এটার মানে বহির্ভূত না হয়, উপেক্ষা না করে বা বিপরীত যাতে না হয়। সো এই জিনিসটার জন্যই প্রথমে, সো এই জিনিসটার জন্য আমি এটা দিতে পারবো না, এটা আমি দিতে পারবো না, আমাকে ডিএল ক্রস আর দিতে হবে। ঠিক আছে, সো ভেক্টর রূপ নিয়ে অনেক ঝামেলা টামেলা হয়েছে। সো আলটিমেটলি আমার ভেক্টর রূপ দাঁড়াচ্ছে এইটা। আর এইটা ভেক্টরের কি? এটা ভেক্টরের স্কেলার হিসেবে ধরতে পারো। ভেক্টরের সাথে স্কেলার থাকতে পারে না। মনে করো যে কোনো একটা ভেক্টর যদি এ হয়, তুমি তো তার সাথে এম গুণ দিতে পারো। সো এই যে এরা হচ্ছে এ আকারে, সরি এই এম আকারে আছে, স্কেলার আকারে আছে। ঠিক আছে, এরা হচ্ছে আমার স্কেলার আকারে রাখা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ। এইবার আসি, আমাদের ভেক্টর রূপ জানা শেষ। ওকে, এখন আসলে আমরা ইন্টিগ্রেশন করব। এটা ইন্টিগ্রেশন করতে হবে না। আচ্ছা, ল্যাপ্লাসের সূত্র আমাদের জানা আছে। সূত্র বেসিক্যালি এইটাই, এটা ইন্টিগ্রেট করলে বাদ বাকি যা পাওয়ার পাবা। সো এখানেও কিছু নাই, মানে 1 আছে, আর ডিবির সাপেক্ষে 1 রে ইন্টিগ্রেট করলে বি পাবো। সো বি সমান তুমি, এখন প্রশ্ন হচ্ছে এখানে স্কেলার কে কে, মানে সরি স্কেলার বলতেছি, কনস্ট্যান্ট কে কে। তুমি যখন কোনো কিছু ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করার সময় ইন্টিগ্রেশন সাইনের ভিতর থেকে তুমি সকল কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসবা। সো এইখানে এখন কনস্ট্যান্ট কে কে একটু দেখো তো চায়, তুমি দেখলেই দেখবা মিউ নট হচ্ছে এখানে কনস্ট্যান্ট, পাই হচ্ছে কনস্ট্যান্ট। সো এই দুটার ইজিলি বাইরে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে আই কি কনস্ট্যান্ট? হ্যাঁ, শর্তে বইলেই দিছে তোমার এটার ভিতর দিয়ে যে প্রবাহ হবে, প্রবাহটা একদম মানে প্রথমে তো হচ্ছে নিরবিচ্ছিন্ন হইতে হবে। ঠিক আছে, নিরবিচ্ছিন্ন হইতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রবাহের যে মানটা এটা কনস্ট্যান্ট হইতে হবে। যদি প্রবাহের মান উঠানামা করে তাহলে কিন্তু এই পুরা যে আমার চৌম্বক ক্ষেত্র আছে, ক্ষেত্রটাই কিন্তু অন্যরকম আচরণ করবে।
বুঝতে পারছো? সে যদি বারে কমে তখন কিন্তু ঘটনা অন্য দিকে যাবে, বা সে যদি নিরবিচ্ছিন্ন না করে ওই ক্ষেত্রে অন্যরকম হবে। সো দুইটা শর্ত, এখন প্রথম হচ্ছে নিরবিচ্ছিন্ন হইতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এই প্রবাহের মান একদম কনস্ট্যান্ট হইতে হবে, মানে আই কনস্ট্যান্ট, শর্তানুসারে আই কনস্ট্যান্ট হবে এই চ্যাপ্টারের জন্য। পরবর্তী চ্যাপ্টারে কিন্তু চেঞ্জ হইতেও পারে। আচ্ছা, এরপরে আসো আই গেল, মিউ গেল, 4 পাই গেল, ঠিক আছে। আর কি আমার কনস্ট্যান্ট একটু দেখো তো। মনে করো এই বিন্দুর জন্যই নির্ণয় করব, কিন্তু এখান থেকে আর করব না। এখন আমি পরবর্তী আরেকটা পোর্শন নিতেছি, এই পোর্শনটুকু, এখন এই পোর্শনটুকু নিয়ে কাজ করব। তাহলে এই পোর্শনের মধ্যবিন্দু থেকে এখন পি বিন্দুর যে ডিস্টেন্সটা, পি বিন্দুর ডিস্টেন্সটা আমি নিলাম, এই মনে করো পি বিন্দুর ডিস্টেন্স এতটুকু নিলাম, এবং ডিরেকশনটা হচ্ছে এইদিকে, ঠিক আছে। ডিরেকশনও কিন্তু একটা ফ্যাক্ট। সো ডিরেকশনও সেম না, আর এর মানটাও। এই ক্ষেত্রে মনে করো এটা কি হবে, এই জায়গাটা হবে আর প্রাইম, এখান থেকে এখানের জন্য ধরলাম আর প্রাইম। আবার মনে করো আরেকটা পোর্শন নিলাম এখান থেকে, এই মধ্যবিন্দু। সো এই মধ্যবিন্দু থেকে যখন ধরবো তখন দেখো তো ডিরেকশন তো সেম আসতেছেই না, বরং এটার আর ডাবল প্রাইম দিই, তাহলে আর প্রাইম আর ডাবল প্রাইম কারোর কি মানটা সেম আসতেছে, কারোর ডিরেকশনও সেম হচ্ছে না, আবার কারোর মানটাও সেম হচ্ছে না। এর মানে আর কিন্তু স্থান ভেদে আর এর মান এক একবার এক এক রকম হচ্ছে। এর মানে যেই সিদ্ধান্ত উপনীত হইলাম, আমার আরটা কনস্ট্যান্ট না, এটা ভেরিয়েবল, এটা স্থান টু স্থানে ভেরি কিন্তু করতেছে। আচ্ছা, আই গেছে গা, তারপর হচ্ছে ডিএল। সো ডিএলটা কি, ডিএল তো খুব ক্ষুদ্র দৈর্ঘ্য নিছি, ওর সাপেক্ষেই তো করবো, অত খুবই ছোট, আসলে ইন্টিগ্রেট তো করবোই ওর, তাহলে ওরা ওই পাশে রাখি। আর বাদ বাকি রইলো সাইন থিটা, মানে থিটাটা। দেখো তো থিটাটা কি ভেরি করতেছি কিনা। এইখান থেকে এইখানে থিটার মান যত, এখান থেকে এখানে কি থিটার মান তত হয়েছে? হয় নাই, কিন্তু চেঞ্জ হয়েছে। আবার আমার তড়িৎ যেহেতু এইদিকে যাচ্ছে, ঠিক আছে, তড়িৎ যেহেতু এইদিকে যাচ্ছে, সো এইদিকের সাপেক্ষে তুমি একটা লম্ব রেখা আঁকো, আর এদিক বরাবর হচ্ছে ডিরেকশন, এদিকে আঁকো। তাহলে আমার এই যে কি বলে কোনটা কত, এইখানে কোনটা হচ্ছে এত, বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি থেকে অনেক বেশি। এর মানে এই পয়েন্ট তিনও পয়েন্টের যে থিটার মান কি সেম আছে? না, অবশ্যই থিটার মানটা সেম নাই। এর মানে থিটার মানও সেম নাই, এটাও ভেরিয়েবল, আর এর মান সেম নাই, মানে ভেরি করতেছে, এটাও ভেরিয়েবল, এখানে ডিএলও ভেরিয়েবল। তাহলে ভিতরে কে কে থাকবে? ভিতরে হচ্ছে সাইন থিটা ডিএল বাই আর স্কোয়ার সবাই থাকবে, ঠিক আছে, বা ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এই যে রূপটা, এই রূপটাই হচ্ছে বায়ার-সেভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। শেষ। আমরা যখন ল্যাপ্লাসের সূত্রের প্রয়োগ যখন দেখব, তখন দেখবো যে কতভাবে করা যায়। এখন হচ্ছে এটাই হচ্ছে সূত্র। এখন তুমি এক একবার তার এক এক রকম হবে, ওই অনুসারে ইন্টিগ্রেশনটাও এক একবার এক এক রকম হবে। বুঝা গেছে? আচ্ছা, এবার আসো তাইলে আমাদের এখান পর্যন্ত শেষ। বায়ার-সেভার্টের সূত্রের প্রয়োগ দেখি এবার আমরা। কত রকমের তার হইতে পারে বইয়ের ভিতরে দেখবা, বইয়ের ভিতরে দেওয়া আছে একটা অসীম তারের জন্য করা একবার, আর একটা হচ্ছে কুণ্ডলীর জন্য করা। একটা দেখবা একটা বৃত্তাকার কুণ্ডলী দিছে, কুণ্ডলীর জন্য করা। তো এরকম আসলে হয় না, কয়েক রকমেরই হইতে পারে। মানে শুধুমাত্র আমরা অসীম তার দেখবো না, আমরা অসীম তার, সসীম তার, অথবা অসীম তারের এক প্রান্তে যদি পাঠাই দিই কি হয় না হয় দেখবো। তো চলো এখন আমরা ওইটাই দেখি। প্রথম কথা হচ্ছে অসীম তারের দরুন করি নাকি। অসীম পরিবাহী তারের দরুন চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, যখন একটা পরিবাহী তার অসীম হবে, এবার একটা কাজ করি, এবার এরকম উল্টাপাল্টা না লিখি, এবার খুব একটা সোজা একটা তার নেই। হ্যাঁ, এবার আর আগের মতো এত উল্টাপাল্টা আঁকবো না, তোমরা তো জানোই উল্টাপাল্টা আঁকা যায় না আঁকাও সেই। এবার একটা অসীম একটা তার নিলাম। আচ্ছা, নেওয়ার পরে একটা বিন্দু নিলাম এখানে। অসীম এই তারটার মনে করি এদিকে প্রবাহ যাচ্ছে, এদিকে প্রবাহ যাচ্ছে, আয়ের প্রবাহটা হচ্ছে এদিকে। তাহলে অসীম তারের দৈর্ঘ্য কি হয়? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত।
এখন এই অসীম তারের মধ্যবিন্দু থেকে একটা ডিস্টেন্স নেই, মনে করি অসীম তারের মধ্যবিন্দু এখানে, এখান থেকে একটা ডিস্টেন্স নেই এইখান পর্যন্ত, এবং এই অসীম তারের মধ্যবিন্দু থেকে এখান পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে এ দ্বারা ডিনোট করি। ঠিক আছে, এ দ্বারা ডিনোট করি। আচ্ছা, এখন আরেকটা যে কোনো পোর্শন থেকে আমি প্রথমে এই বিন্দুটার নাম আগের মতোই পি দিই, তাহলে এই একটা পোর্শন নিই ডিএল। সম্পূর্ণ তারের দৈর্ঘ্য হচ্ছে এল, সম্পূর্ণ তারের দৈর্ঘ্য হচ্ছে এল, এল ইজ ইকুয়াল টু নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এইটুকু জায়গা যেটা আছে এই জায়গাটা ধরলাম ডিএল। সো এইটার মধ্যবিন্দু থেকে, এইটার মধ্যবিন্দু নিই, এটার মধ্যবিন্দু থেকে এই যে পি বিন্দুর যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন হচ্ছে এই ডিএল এর ডিরেকশনটা কোন দিকে? ডিএল এর ডিরেকশনটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে। প্রবাহ কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, তাহলে ডিএল এর ডিরেকশন উপরের দিকে। আচ্ছা, আর এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব নিলাম, এটার ডিরেকশন কোন দিকে? এটার ডিরেকশন হচ্ছে এইদিকে, ডিরেকশন এদিকে, আর ডিএল এর ডিরেকশন এদিকে। তাহলে মধ্যবর্তী যে কোণ, মধ্যবর্তী কোণ কোনটা হবে? মধ্যবর্তী কোণ হবে এইটা, এটাই হচ্ছে থিটা। ঠিক আছে, এইটুকু জায়গায় হচ্ছে থিটা। তাহলে আমাদের বায়ার-সেভার্টের যে সূত্রটা আমরা শিখছি, সূত্রটা কি শিখছি? সূত্র আমরা শিখছি বি ইজ ইকুয়াল টু মিউ নট আই, আর এদিকে থাকতেছে 4 পাই, ভিতরে থাকতেছে সাইন থিটা ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার। সমস্যা একটা দাঁড়াইছে, ডিএল এর সাপেক্ষে থিটাকে আর কি ইন্টিগ্রেট করা ভেজাল। আবার যদি করতে হয়, এটা যদি ডি থিটা আকারেও লিখতাম, তাইলে আবার এল কে কি করতাম? আর কে কি করতাম? আবার যদি ডি আর লিখতাম, আর থাকলো, তাহলে থিটা বা এল কে কি করতাম? তাহলে এখন আমার সমাধানটা কি? সমাধান হচ্ছে সবাইকে একটা নির্দিষ্ট রূপে নিয়ে আসতে হবে, একটা নির্দিষ্ট রূপে নিয়ে আসতে হবে। সো নির্দিষ্ট রূপে নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে? নির্দিষ্ট রূপে নিয়ে আসতে গেলে এখন দেখো, এইখান থেকে যে এখানের যে দৈর্ঘ্যটা, এতটুকের দৈর্ঘ্য মনে করি এল, সরি সম্পূর্ণটা তো ইনফিনিটি, তো সম্পূর্ণটা যদি ইনফিনিটি হয়, এইখান থেকে এখানের যে ডিস্টেন্সটা, এটার থেকে এটার ডিস্টেন্সটা এ ধরছি না, এটা একটু বাহিরেই লিখি, আবার কনফিউজড হওয়া। এটা হচ্ছে এ, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আর, আর এতটুক যে ডিস্টেন্স, এতটুক ডিস্টেন্স হচ্ছে কি? এল। মানে তারের মধ্যবিন্দু থেকে এই ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে এল। এখন একটা কাজ করি আমি, কি কাজ করা যায়? কি কাজ করা যায়? সবগুলাকে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে আসি। তাহলে একটা কাজ করি, নির্দিষ্ট ফর্মে আনার জন্য এই যে ত্রিভুজটা, এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ত্রিভুজটা আলাদা আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ত্রিভুজটা আলাদাভাবে আঁকি। এখানে যেইভাবে আঁকছি ঠিক সেম কালার ইউজ করব, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর এইটা হচ্ছে আমার থিটা। আচ্ছা, এখন এখান থেকে এখানের ডিস্টেন্সটা হচ্ছে এল, এটার থেকে এটার যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার আর, এটার থেকে এটার যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এ। এখন তোমাদেরকে একটা জিনিস জানায় রাখি, এই পরিবাহী তারটা যেমনই হোক না কেন, তুমি এই যে ডিএল এখান থেকে নিছো না, তুমি যদি ডিএল এখান থেকে না নিয়া, তুমি যদি ডিএল এখান থেকে যদি নিতা, তখন কি হইতো? তখন এই ডিএল এর মধ্যবিন্দু থেকে পি বিন্দুর যে ডিস্টেন্সটুকু, হ্যাঁ এই ডিস্টেন্সটুকুর নাম দিলাম আর প্রাইম, আর প্রাইমের মান কিন্তু ভিন্ন হচ্ছে। ঠিক আছে, আর প্রাইমের মান ভিন্ন হবে, থিটা ভিন্ন হবে, সবই ভিন্ন হবে, কিন্তু এই যে তারের মধ্যবিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, এটা কি কখনো পরিবর্তন হবে? তুমি ডিএল যেখানে ইচ্ছে এখানে নাও, তুমি ডিএল এইখানে নিলে এইখান থেকে এখান পর্যন্ত এল এর মানও চেঞ্জ হয়, আর এর মানও চেঞ্জ হয়, থিটার মানও চেঞ্জ হয়। চেঞ্জ হয় না শুধু এর মান। কেন? কারণ এ বলতেছে এ হচ্ছে সম্পূর্ণ পরিবাহীর মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। এবার তুমি ডিএল যেখান থেকে মন এখান থেকে নাও, তাইলে কি হবে? তাহলে আমার এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই জন্য আমি একটা কাজ করব, যাই করব এর সাথে করব। বুঝা গেছে? তাহলে এইটা আমার থিটা, ঠিক আছে, এটা আমার থিটা, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আর। তাহলে দেখি আর এর সাথে এর সম্পর্ক কিরূপ হয়, এল এর সাথে এর সম্পর্ক কিরূপ হয়। এখন আমরা এটা দেখব। তাহলে এটা হচ্ছে তার ভূমি, এটা ধরে নিলাম অতিভুজ, এটা যদি হয় লম্ব, মানে যদিও লম্ব না তারপরেও ধরতে হইতেছে। সো আর এর সাথে এর সম্পর্ক,
তাহলে এ বাই আর যদি ধরি, এ বাই আর মানে কত, এ আর। আচ্ছা, এটা তো সমকোণী ত্রিভুজ না, কিন্তু এই যে এখন যে আমাকে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সেক থিটা, কট থিটা এগুলো যে অ্যাপ্লাই করতে হবে, এখন কিভাবে করব? এটার জন্য তোমাদেরকে একটু আলাদাভাবে একটু জ্ঞান দিয়ে রাখি। যার জ্ঞান নাই সে জ্ঞান নিবা, যার জ্ঞান আছে সে জ্ঞান নিবা না, জায়গাটা স্কিপ করবা। যে কোনো টাইপের একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা মনে করে এই যে এরকম, তারপরে এই যে এরকম, তারপরে এই যে এরকম। এগুলো তো ম্যাথের জিনিস, ম্যাথে শিখবা। একটা কোণ নেই, স্বাভাবিকভাবে এই কোণটা নিতে পারবো না, এটা বোঝা যাচ্ছে এটা স্থূল কোণ। আমার এই কোণটা একটা নিতে হবে অথবা এই কোণটা নিতে হবে। প্রথমে এই কোণটা নিয়ে কাজ করি। প্রশ্ন হচ্ছে ভূমিকে, যদি খুব সুন্দরভাবে যদি একটা ত্রিভুজ আঁকতাম, আমি যদি খুব সুন্দরভাবে একটা ত্রিভুজ আঁকতাম, এই যে এইখানে, এটার ইজিলি বোঝা যাচ্ছে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার অতিভুজ। কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজ না, কিন্তু এখন আমাকে এটার উপরেই সাইন থিটা, কট থিটা, টেন থিটা সব অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন এখানে কে ভূমি, কে লম্ব, কে অতিভুজ, একটু খেয়াল করলে দেখো থিটা কার সাথে সংলগ্ন থাকে? থিটা সবসময় ভূমি আর অতিভুজের সাথে থাকে, ঠিক আছে? থিটা সবসময় ভূমি, থিটা কখনো লম্বের সাথে থাকে না। লম্বকে, লম্ব হচ্ছে থিটার বিপরীত বাহুটাই লম্ব বলে, যেই কোণ ধরবো কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তো এই ত্রিভুজের লম্ব তাহলে কে? রিপ্রেজেন্টেটিভ লম্ব আর কি, সে প্রকৃত লম্ব না, সে রিপ্রেজেন্টেটিভ লম্ব ওদের। এই লম্বটা হচ্ছে এইটা। কেন? কারণ সে থিটার বিপরীতে আছে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে থিটার বিপরীতে তো লম্ব পাওয়া ইজি, ভূমি আর অতিভুজ কিভাবে করব? অতিভুজ সবসময় ভূমির থেকে বেশি হবে। এর মানে থিটা সংলগ্ন বা কোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকবে এর মধ্যে বড় বাহুটা হবে অতিভুজ, ছোট বাহুটা হবে ভূমি। এটা আমার ফিজিক্সের জন্য তোমার লাগবে, মানে ফিজিক্সের ম্যাথগুলো করার জন্য তোমার লাগবে। এখন কেউ আবার এটা মানে সমকোণী ত্রিভুজ বইলো না, তাইলে কিন্তু আবার আমি ধরা খেয়ে যাব, ঠিক আছে? তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার লম্ব, বাদ বাকি রইল এইটা। এই দুটার মধ্যে কে বড়? বড় হচ্ছে এটা, যে বড় সে অতিভুজ, সে অতিভুজ, সে হচ্ছে ভূমি। আচ্ছা, সত্যিকার অর্থে কেউই এখানে ভূমি না, কেউই অতিভুজ না, কেউই লম্ব না। এটা কেন করছি? সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা সহজে অ্যাপ্লাই করার জন্য। যদিও সাইন থিটা মানে এই যে সাইন মানে কোণের যে অনুপাতগুলো এগুলো সকল ত্রিভুজের জন্যই খাটে, এগুলা সকল ত্রিভুজের জন্যই খাটে, কিন্তু হঠাৎ করে আমি যখন অ্যাপ্লাই করতে যাব তখন ওই এত কিছু মাথায় নিয়ে আমি রাখতে পারবো না। সো এজন্য ইজিলি যাতে আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, সাইন থিটা, কট থিটা, ট্যান থিটা অ্যাপ্লাই করতে পারি, এজন্য আমরা একটা জিনিস ধরে নিই। এটা কিন্তু পিওর মানে যে ম্যাথমেটিক্স তা কিন্তু বলতেছি না, এটা শুধু করার জন্য আমাকে এই টাইপে যাইতে হয়েছে, মানে তোমাদের বোঝার সুবিধার্থে। তাইলে এইখানে এটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে আর সবার আমি কার সাথে রিলেট করব? সবাইকে আমি এর সাথে করব। কেন করব? আগেই বলে দিছি, এ হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই সবাইকে এর সাথে করব, ঠিক আছে? তাহলে আর এর সাথে একবার এর করব, এল এর সাথে একবার এ কে করব। তাহলে এ ডিভাইডেড বাই আর মানে কি? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এর মানে হচ্ছে সাইন থিটা। তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে? আর সমান দাঁড়াচ্ছে এ বাই সাইন থিটা বা এ কসেক থিটা। তাহলে আর সমান দাঁড়াচ্ছে এ কসেক থিটা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। আর আরেকটা জিনিস আমার লাগবে, আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এল এর সাথে এর সম্পর্কটা কিরকম হবে। তাইলে আমি মনে করি এইটা হচ্ছে একটা গেল, আর এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এ বাই এল। এ বাই এল মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা বা শুধুমাত্র এল সমান, শুধুমাত্র এল সমান হচ্ছে এ ট্যান থিটা, এ বাই ট্যান থিটা সমান সমান এ কট থিটা, এ কট থিটা। কিন্তু এখানে কি? এখানে আর এর মান বের করছি মানে কাজ শেষ। এখন আর স্কোয়ার করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। এটা যদি স্কোয়ার করি, এই পাশে সম্পূর্ণটার স্কোয়ার করব, এই পাশে সম্পূর্ণটার স্কোয়ার করব, তাহলে তো আর স্কোয়ারের মান বসাই দিতে পারবো। সাইন থিটাটা সাইন থিটার মতোই রাখি, ওরে আর না লড়াই। শুধুমাত্র বাকি রয়েছে ডিএল। এখন তাহলে এটারে কি করতে হবে? এটা তাহলে ডিএল বানাই দিতে হবে। হ্যাঁ, তো এটার বানানোর প্রসেসটা তোমরা জানো কিনা জানি না। এটাকে যদি ডিএল করি তাহলে এটাকেও থিটার সাপেক্ষে করব। এই ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট থাকবে, এ cosec স্কয়ার থিটা
ডি থিটা। এই জিনিসটা আমরা আসলে ম্যাথে শিখি, এটা এখানে বলার মতো কিছু নাই, এটা আমরা ম্যাথে শিখি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা কি ছিল, আমরা এল ছিল এই পাশে আর এই পাশে ছিল কট থিটা, তাই না? এটা কিন্তু কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট। তাহলে এই পাশে যদি এলকে যদি করতাম, এলকে যদি ডিএল এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করতাম তাহলে কি পাইতাম? 1 বা ডিএল সমান, এই ডিএলকে উপরে রাখছি, ডিএলটাকে ওই পাশে যদি পাঠাই তাহলে এই পাশে এসে পড়তেছে ডিএল, ঠিক আছে? তাহলে এই পাশে যদি ডি মানে এলকে যদি ডিএল এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই পাশেরটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি ডি থিটা অফ এ কট থিটা সমান এ কনস্ট্যান্ট, তাহলে থিটার সাপেক্ষে কট থিটাকে করলে মাইনাস এ এর জায়গায় থাকলো কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা। তাহলে এই সম্পূর্ণ থিটাটারে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়, অর্থাৎ এখানের এই থিটাটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যায় এটা সমান সমান এটা ছিল না, সো এটাকে নিয়ে আসলে এটা হয়, শেষ। মানে অন্তরীকরণের চ্যাপ্টার এটা তোমরা দেখবা, এই জন্য এখানে এত ভালোভাবে শিখাইতেছি না। এখন কেউ বলতে পারো কি গাজা করি নিজের মনের মতো কথা বলতেছি, তুমি অন্তরীকরণের যে নবম চ্যাপ্টার ছিল আমার ম্যাথের ফার্স্ট পেপারে, ওই চ্যাপ্টারে গেলেই দেখবা, এগুলো এখানের টপিকস না, জাস্ট যা লিখছি। আর তোমার এটার যে মানে প্রতিপাদনটা যে জানা খুব একটা বেশি প্রয়োজন তা না, এগুলো হচ্ছে অনেক সময় ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড করে কি মাঝখান থেকে এমনভাবে কোয়েশ্চেনটা করা হয় তোমার যাতে ইন্টিগ্রেশন করে আনসারটা নির্ণয় করতে হয়, মানে কেসটা একটা নতুন দেশ, নতুন কেস যখন দিবে তখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, নাহলে তুমি পারবা না। সো এই জন্য আসলে এটা আমাদের শিখা। তাহলে ডিএল সমান এটা, তাইলে আমি এখন মান বসাই দিই, আমি এখন তাহলে প্রত্যেকের মানগুলা বসাই দিই, ঠিক আছে? মানগুলা বসাইলে আচ্ছা সবাইকে যেহেতু থিটায় থিটায় নিয়ে আসতেছি, এইবার একটু বলি, আচ্ছা তোমাদের এখানে কনফিউশন হইতে পারে, এরে সরাই দিই, এদেরকে সরাই দিই। এখন দেখো এই জায়গা থেকে যখন করতেছিলাম থিটাটা এতটুক ছিল, হ্যাঁ, আমি যদি এটাকে সরাইতে 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 যদি এদিকে আনি, থিটাটা আস্তে আস্তে কি হবে দেখো তো, এখান থেকে এখানে থিটার অবস্থা দেখো তো কেমন, এখান থেকে এখানে যে থিটাটা, এই থিটাটা আরো কম, এই থিটার মানটা আরো কিন্তু কম, এটাতে যাও আছে এটাতে কিন্তু আরো কম। এরকম যাইতে যাইতে যখন একদম নিচে যাবো গাড়িটা কিন্তু এরকম আস্তে আস্তে স্ট্রেট লাইন হয়ে থাকবে এবং এটা অনেক দূরে যখন যাবে, যেহেতু ইনফাইনাইট নাম্বার পর্যন্ত যাবে, তখন এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে কি জিরো, অর্থাৎ এদিকে যেতে থাকবে তো এটা আস্তে 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 শূন্যের কাছাকাছি আসতে থাকবে। আর এদিকে যেটা হবে, এদিক থেকে চিন্তা করে দেখো, তাহলে এবার এদিকের দাগটা সরাই ফেলি, এদিকের এটা সরাই ফেলি, এবার এদিক থেকে চিন্তা করতে করতে দেখো ডিরেকশন কোন দিকে, এই রেখার ডিরেকশন হবে এদিকে, কারণ আমি ডিএলটা ধরছি এইখানে। এটা যদি হয় আমার তড়িৎ প্রবাহ যাচ্ছে উপরের দিকে, এটার ডিরেকশনের দিকে, কোনটা কোন হচ্ছে এইটা। সো এইটার তুমি রেখা যত সামনে নিতে থাকবা, তুমি যদি এইখান থেকে যদি টানতা, ফর এক্সাম্পল এখান থেকে টানি, এই যে এরকম হবে, এরকম হবে, আর এদিকে এই রেখাটা বাড়তে 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 এই দিক পর্যন্ত যাবে। আলটিমেটলি যে কোনটা হইতেছে, কোনটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো এটা যত উপরে যাইতে থাকবে, এই কোণের মান দেখো এটার থেকে এটার মান আরো বেশি, আরো উপরে গেলে আরো বাড়বে, বাড়তে 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 লাস্টে যখন অনেক উপরে যাবে একসময় এটা 180 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ এই রেখাটা হইতে 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 এই যে কোণটা বাড়তে 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 এটা 180তে এসে পড়বে, আর এদিকে কি হবে, কমতে 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 জিরোতে এসে পড়বে। তাহলে এল যখন L is equal to যখন মাইনাস ইনফিনিটি, থিটা ইজ ইকুয়াল টু তখন জিরো, আর L is equal to যখন প্লাস ইনফিনিটি, থিটা ইজ ইকুয়াল টু তখন 180, 180। বুঝা গেছে? এটা শুধু বোঝার সুবিধার্থে দিয়েছিলাম, এটা আমাদের লাগবে না, এগুলো আপাতত থাক, এগুলা লাগতেছে না। আচ্ছা একটা থাক, একটা লাগবে। তাহলে এখানে এখন লিমিটটা বসাই দেই, লিমিটটা হবে কি, লিমিটটা হবে আমার এইটার জন্য হবে নেগেটিভ ইনফিনিটি, এটা হবে পজিটিভ ইনফিনিটি। পরের লাইনে আসলে মিউ নট আই 4 পাই, এদিকে থাকতেছে 180, পজিটিভের জন্য 180, নেগেটিভের জন্য হয়ে যাচ্ছে 0, ঠিক আছে 0। আচ্ছা আর সাইন থিটার মতোই থাক, ডিএল মানে কত লিখছি, মাইনাস এ কসেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা এটা তো এখানে কোনো জায়গা হচ্ছে না,
এটা একটু সাইডে থাক। এখন দেখি সাইন থিটা, সো ডিএল এর মানটা ডাইরেক্ট বসাই দেই, মাইনাস সাইন যেহেতু আছে মাইনাস সাইনটা বাইরে নিয়ে আসতেছি, মাইনাস এটা হচ্ছে a cos x স্কয়ার থিটা d থিটা, নিচে থাকতেছে a স্কয়ার cos x স্কয়ার থিটা। আচ্ছা, উপরে sin থিটা a cos x স্কয়ার থিটা d থিটা, নিচে a স্কয়ার cos x স্কয়ার থিটা। তাহলে আমি যেই কাজটা করতে পারি, আমি এই cos x স্কয়ার থিটা আর এইখানের cos x স্কয়ার থিটা এই দুটো এলিমিনেট করতে পারি। সো এই দুটো যদি এলিমিনেট করি তাহলে আলটিমেটলি কি থাকতেছে, আর নিচে a স্কয়ার উপরে a, তাহলে নিচে শুধুমাত্র a থাকতেছে। আবার a কে চাইলে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারি। কেন পারি? তার কারণ এটা কনস্ট্যান্ট। কিভাবে কনস্ট্যান্ট হয়েছে বুঝাই দিছি। সো মাইনাস মিউ নট আই, নিচে থাকতেছে 4 পাই এ, এখানে হচ্ছে 180, নিচে হচ্ছে 0, উপরে থাকতেছে শুধুমাত্র সাইন থিটা, উপরে থাকতেছে শুধুমাত্র সাইন থিটা ডি থিটা, নিচের কোনো কিছুই আর নাই, cos x স্কয়ার থিটাও নাই, একটা এ ছিল এটারও বাইরে নিয়ে আসছি। তাহলে আলটিমেটলি এখন সাইন থিটা, সো সাইন থিটারে যদি ইন্টিগ্রেট করি কি পাবো? সাইন থিটারে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে cos থিটা মাইনাস মিউ নট আই 4 পাই এ, এটাকে পাবো হচ্ছে cos থিটা, অফকোর্স মাইনাস cos থিটা, সো মাইনাস cos থিটা বাইরে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস, আর লিমিটটা হচ্ছে 180 থেকে 0। ঠিক আছে, 180 থেকে 0। আচ্ছা, সাইন থিটাকে করছি তাই তো, সাইন থিটা cos থিটা ঠিক আছে। আচ্ছা, এখন বলি সাইন থিটা cos থিটা ডিরেক্ট যদি এভাবে যদি না রাখতাম, এখানে আরেকটা কাজ করা যায়, একবারেই কাজটা করে ফেলা যায়। একবারে কি সসীম তারের জন্য করা যায়। সসীম তার যদি হইতো তাহলে কি এই থিটা ইজ ইকুয়াল টু 180 হইতো? একটু চিন্তা করে বলো তো, যদি আমার এটা একটা ফাইনাইট নাম্বার হইতো, মনে করো যেটা একটা নির্দিষ্ট নাম্বার হয়েছে, তখন কিন্তু আর এটা হইতো না। ঠিক আছে, নির্দিষ্টটার জন্য করি, নির্দিষ্টটা করলে এইটা এখানে থাকবে না, নির্দিষ্টটা করলে সম্পূর্ণ যে তার ছিল সম্পূর্ণ তারের দৈর্ঘ্য কিন্তু ফিক্সড থাকবে। তখন এইখানে থিটা একরকম আর এইখানে থিটাটা কিন্তু তুমি চাইলে মেজার করতে পারবা, ডিপেন্ড করবে, মেজার করতে পারবা কিন্তু ডিপেন্ড করবে। তাইলে এদিকে যখন যাচ্ছে, আমার প্রবাহ যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। সো এদিক থেকে যদি ধরতে যাই, তাহলে এদিকের যে কোণটা আসবে এই কোণটাকে আমি তখন আর থিটা ইজ ইকুয়াল টু 0 বলবো না, তখন এটাকে বলবো থিটা ইনিশিয়াল, আর এদিকে যেটা ছিল এটাকে বলবো থিটা ফাইনাল। এটা ধরবো থিটা ইনিশিয়াল, এটা ধরবো থিটা ফাইনাল। আচ্ছা, আগে একটা কভার করি, পরেরটা পরে আসতেছি, পরেরটায় পরে আসতেছি। মানে আমি চাইছিলাম একবারেই শেষ করে দিতে, ওই একটা দ্বারা সবগুলারই করা যায়, সমস্যা হয় না। এই হচ্ছে আমার চিত্র। আচ্ছা, cos x স্কয়ার থিটা আসলো, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে মিউ নট আই 4 পাই এ cos 180 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটা কেন প্লাস হইল? এটা মাইনাস মাইনাসের মতোই থাক, তাহলে এখানেও একটা মাইনাস থাকে আর এইটা এরকম থাক। আচ্ছা, cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, একটা মাইনাস সাইন দিবা, তারপরে হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? -2। তাহলে এটা যদি -2 হয়, বাইরে অলরেডি আগে থেকে একটা মাইনাস ছিল, সো মাইনাস মাইনাস লাস্টে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে।
তাহলে মিউ নট আই 4πa ইন্টু 2 সমান সমান মিউ নট আই 2πa। আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা যে অসীম তারের জন্য আমার চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট আই ডিভাইডেড বাই 2πa হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সূত্র। তাহলে সূত্রটা তুমি কি পাইছো, তুমি শুধু সূত্রটা এখন লিখবা, তোমার আর অন্য কিছু এখন দেখা দরকার নাই, কারণ তুমি ফুল প্রসেসটা এখন জানো। ফুল প্রসেসটা এখন আমরা জানি। সো বি সমান সমান মিউ নট আই 2πa। এখানে কোনটাকে কি বোঝাচ্ছে এটা আমরা সবই জানি। ঠিক আছে, শেষ। সো অসীম তারের অসীম পরিবাহী তারের দরুন চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করে ফেলছি। আমরা তাহলে নেক্সট ক্লাসে আমাদের অসীম তার যেহেতু করছি আমরা সসীম তার করব, অথবা মনে করো অসীম তারের যে কোনো মাঝামাঝিতে মানে মোটামুটি যে কোনো জায়গায় একটা বিন্দু মানে একটা পয়েন্ট ধরছিলাম। তো এখন আরেকটা কি কাজ করা যেতে পারে, অসীম তারের দরুন অসীম তারের এক প্রান্তে যদি রাখতাম যে তারটা অসীম ঠিক আছে, কিন্তু এটার এক প্রান্তে একটা বিন্দু নিচ্ছি, ওই বিন্দুতে আমরা চার্জ নির্ণয় করব। সো এটার জন্য কি হইতে পারে, অথবা যদি এটা সম্পূর্ণ তারটা আমার বৃত্তাকার হইতো তাহলে কি হইতে পারে, এই জিনিসগুলো আমরা জানবো আমাদের পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।